হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি একেবারে শুরু থেকে বিভিন্ন বিষয় ইম্পর্টেন্ট বিষয়গুলো রিভিশন করব যতটা সম্ভব হবে। একদিনে হয়তো পুরোটা সম্ভব হবে না, যতটা সম্ভব হবে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট রিভিশন করব। তো প্রথমত আমাদের দেশের যে বিভিন্ন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, একেবারে বেসিক যে জায়গাগুলো সেখান থেকে শুরু করব। তো আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধের দেশ, উত্তর গোলার্ধের এবং এমনই একটা জায়গাতে অবস্থিত কর্কট ক্রান্তি রেখা ভারতের ঠিক মাঝ বরাবর গিয়েছে। তো সবথেকে বড় যে রাজ্য সেটা হচ্ছে রাজস্থান, সবথেকে ছোট রাজ্য গোয়া, ম্যাক্সিমাম বাউন্ডারি রয়েছে, সবথেকে বেশি বাউন্ডারি রয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যের সাথে। 8টা রাজ্য এবং একটা ইউনিয়ন টেরিটরির সাথে বাউন্ডারি রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, এরকম 8টা রাজ্য এবং তার সাথে দিল্লির সাথে বাউন্ডারি রয়েছে উত্তরপ্রদেশের। যাই হোক, পলিটিক্যাল বিষয়গুলো আমি পরে আসছি। তার আগে এই যে সীমারেখা থেকে প্রচুর প্রশ্ন হয়। বিভিন্ন যে সীমারেখা রয়েছে, যেমন ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে যে লাইন, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এই যে অংশটা এখানে ভুটান রয়েছে, তারপরে এই অংশটা এদিকে ম্যাকমোহন লাইন। র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে রয়েছে। র্যাডক্লিফ লাইন, ভারত এবং পাকিস্তান, এখানে 4টে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মানে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, এদের সাথে বাউন্ডারিটা রয়েছে। এছাড়া 8 ডিগ্রি চ্যানেল রয়েছে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে, মানে লাক্ষাদ্বীপের মধ্যে যে মিনিকয়, এখানে লাক্ষাদ্বীপের পোর্শনটা এতটাই ছোট বোঝা যাচ্ছে না, এখানে রয়েছে। তো মিনিকয় হচ্ছে লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণ দিকে দ্বীপ, এবং তারপরে এখানে শুরু হয়ে যাচ্ছে মালদ্বীপ। তো এর মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে, পুরোপুরি আমরা বলতে পারি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়, এখানে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। আর 10 ডিগ্রি রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে, এখানে রয়েছে 10 ডিগ্রি, একেবারে আন্দামান এবং নিকোবর। এবং ডানকান প্যাসেজ রয়েছে কার মধ্যে? ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে বলুন? হ্যাঁ, লিটল আন্দামান আর এই যে সাউথ আন্দামান, এর মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। এগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয়। আর আন্দামান নিকোবর এবং সুমাত্রা, এখানে খুব কাছাকাছি সুমাত্রা রয়েছে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ এখানে রয়েছে খুব কাছাকাছি। তো এর মাঝে যে অংশটা সেটাকে বলা হয় গ্রেট চ্যানেল। গ্রেট চ্যানেল। ভারত এবং পাক অধিকৃত যে কাশ্মীর, ভারত এবং পিওকে, এইখানে রয়েছে। তো এটাকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। আন্দামান এবং নিকোবরের মধ্যে সোমব্রেরো চ্যানেল রয়েছে, এখানে রয়েছে সোমব্রেরো চ্যানেল। এটাও খুব গুরুত্বপূর্ণ, সোমব্রেরো চ্যানেল। তো এইগুলো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের আন্তর্জাতিক কিছু, যেহেতু আমরা বিভিন্ন লাইনগুলো জানছি, আন্তর্জাতিক কিছু লাইন খুবই জিজ্ঞাসা করা হয়, স্ট্র্যাটেজিকের মধ্যে থাকে যেগুলো, যেমন হিন্ডেনবার্গ লাইন। হিন্ডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে রয়েছে। ম্যাগিনট লাইন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে রয়েছে ম্যাগিনট লাইন। 38th প্যারালাল, 38তম প্যারালাল
এটা রয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে। আর 49th প্যারালাল রয়েছে আমেরিকা আর কানাডার মধ্যে। যাই হোক, এইগুলো স্ট্যাটিকের পোর্শন, এগুলো একসাথে দেখে নেওয়াটাই বেটার। আচ্ছা, এবার আমরা চলে আসবো একদম ফিজিক্যাল জিওগ্রাফির যে মূল অংশ সেখানে, অর্থাৎ এখানে হিমালয় পার্বত্য অঞ্চল, আমাদের ভূপ্রকৃতির যে অংশটা, সেখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেটা আমরা দেখব। আচ্ছা, হিমালয়ের যে রেঞ্জগুলো রয়েছে, আমরা এখানে রেড কালারে দেখতে পাচ্ছি হিমালয়ের যে অংশটা সেটা দেখানো রয়েছে, ভারতবর্ষের অংশটা দেখানো রয়েছে। এখান দিয়ে পরপর কিন্তু রেঞ্জগুলো চলে গেছে, এটা কন্টিনিউ হয়েছে, এইভাবে কন্টিনিউ হয়েছে এটা। তো এখানে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত হিমালয়ের বিস্তার রয়েছে, এবং শিবালিক, হিমাচল, হিমাদ্রি এবং তারপরে টেথিস, এইভাবে পরপর বিস্তারটা রয়েছে আমরা জানি। তো হিমালয়ের রেঞ্জের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। পরপর সমান্তরাল অবস্থিত একটা সিরিজ, এবং এটা কিন্তু প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত টোটাল এর বিস্তার। এই যে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত 2500 কিলোমিটারের বিস্তার। এবং আমরা যদি পরপর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই, তাহলে প্রথম যে রেঞ্জটা পাবো সেটা হচ্ছে শিবালিক। এখানে একেবারে হিমালয়ের যেটা বেস, প্রথম যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে শিবালিক, বহি হিমালয়ে বলা হয় এটাকে। এবং এর যে গড় উচ্চতা সেটা কিন্তু 600 থেকে 1500 মিটার। এটাও এই একটানা কিন্তু বিস্তৃত, প্রায় 2400 কিলোমিটার। এখানে পাটোয়ার মালভূমি থেকে, এই জায়গাতে পাটোয়ার মালভূমি আছে, সেখান থেকে একেবারে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত এটা বিস্তৃত। এটা কোথাও 15 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার প্রশস্ত, 15 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ উত্তর দক্ষিণে এই যে অংশটা, এটা উত্তর দক্ষিণে, এটা কোথাও 15 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার বিস্তৃত। এখানে আমরা দেখব ঢাল যেগুলো আছে, শিবালিক রেঞ্জের যে দক্ষিণ ঢাল, সেটা কিছুটা বিচ্ছিন্ন অংশ। এবং এইখানেই প্রাথমিকভাবে মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়, এবং প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু পাদদেশীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এখন এই যে শিবালিক রেঞ্জ, এটা হয়েছিল সবার শেষে, মানে 3টে ভূমিকম্প হয়, হিমালয়ের উৎপত্তি হয়। তো শিবালিক হয়েছিল সবার শেষে 2 থেকে 20 মিলিয়ন বছর আগে এর উৎপত্তি হয়েছিল। এবং আমরা জানি ভারতীয় পাতের ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করার কারণে মধ্যে যে টেথিস অংশ ছিল সেখানে ভূমিকম্প হওয়ার কারণে এটা উত্থান হয়েছিল। এবার শিবালিকের যেটা খুব প্রশ্ন হয়, কোন জায়গাতে কি নাম রয়েছে। জম্বুতে নাম হচ্ছে জম্বু পাহাড়, অরুণাচল প্রদেশে দ্রাফলা, মিরি, মিসমি, এই যে পাহাড়গুলো আছে এখানে দেখবেন পরপর অরুণাচল প্রদেশে অনেকগুলো পাহাড় আছে, সেইগুলো কিন্তু এই শিবালিকেরই অংশ অরুণাচল প্রদেশে। উত্তরাখণ্ডে ধাং রেঞ্জ, ধাং
দুন্দোয়ার রেঞ্জ, এগুলো শিবালিকা অংশের নাম। নেপালে এটাকে বলা হয় চুড়িয়াঘাট, চুড়িয়াঘাট পাহাড় নেপালে খুব দক্ষিণ দিকে খুব অল্প অংশেই রয়েছে। তো শিবালিকের এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম রয়েছে। তারপরে হচ্ছে হিমাচল, শিবালিকের পরে হিমাচল, এটাকে মিডল হিমালয় বলা হয়, মধ্য হিমালয় বা নিম্ন হিমালয় এটাকে বলা হয়। এটাও কিন্তু প্রায় 2400 কিলোমিটার একটানা বিস্তৃত, কোথাও 60 থেকে 80 কিলোমিটার এর বিস্তার প্রস্থ, এবং এর গড় উচ্চতা হচ্ছে 3500 থেকে একেবারে 4500 মিটার পর্যন্ত হচ্ছে হিমাচল, হিমাচলের উচ্চতা। মুসৌরি, নাকটিব্বা এইসব অংশ এর মধ্যে রয়েছে। আর বিভিন্ন পর্যটন কেন্দ্র, সিমলা, মুসৌরি, রানীক্ষেত, নৈনিতাল, আলমোড়া, দার্জিলিং, এগুলো সবই কিন্তু মিডল হিমালয় বা হিমাচল হিমালয়ের অংশ। এবার এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু রেঞ্জ আছে, এবং এটা ডাইরেক্ট কোয়েশ্চেন হয় যে এই রেঞ্জগুলো কোন হিমালয়ের অংশ। পীর পাঞ্জাল, ধাওলাধার, মুসৌরি, নাকটিব্বা, মহাভারত হ্রদ, যেটা যদিও নেপালে, কিন্তু এই ধাওলাধার যেটা হিমাচল প্রদেশে রয়েছে, মুসৌরি, নাকটিব্বা এগুলো উত্তরাখণ্ডে রয়েছে, এবং পীর পাঞ্জাল রয়েছে জম্মু কাশ্মীরে। যে এখানে অংশটা রয়েছে আমরা জানি এই জায়গাতে রয়েছে কাশ্মীর উপত্যকা, এবং ঠিক কাশ্মীর উপত্যকার দক্ষিণে রয়েছে পীর পাঞ্জাল। তারপরে এই মুসৌরি, নাকটিব্বা এগুলো কিন্তু পরপর এরকমভাবে বিস্তৃত, ধাওলাধার এরা বিস্তৃত পরপর। তো এই জায়গাটা সবচেয়ে ভালো হয় এই জায়গাটা একটু ছোট করে খাতাতে ড্র করে নিয়ে পরপর জানা। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই যে কাশ্মীর উপত্যকা রয়েছে, আমি বললাম কাশ্মীর উপত্যকার দক্ষিণে এখানে রয়েছে পীর পাঞ্জাল, এবং এইদিকে আরেকটা রেঞ্জ চলে গেছে, এটা কোন রেঞ্জ বলতে পারবেন? মানে কোন দুটো? জাস্কার কি? তার আগে কিন্তু হিমাদ্রি, গ্রেটার হিমালয়, হিমাদ্রি যেটা সেটা কিন্তু রয়েছে, তারপরে এখানে জাস্কার রয়েছে। মানে আমরা যদি এটা ম্যাপের মাধ্যমে দেখি, জম্মু কাশ্মীরের যে ম্যাপটা, একেবারে উপরে রয়েছে কি পরপর বলুন। এটা কি? উপরে রয়েছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাস্কার, এটা হচ্ছে হিমাদ্রি বা যেটা গ্রেটার হিমালয়, আর এইখানে এটা রয়েছে পীর পাঞ্জাল। ঠিক আছে, এখানে পীর পাঞ্জাল পাস রয়েছে, সেই পাসটা দিয়েই তবে আমরা কিন্তু কাশ্মীরে যেতে পারি। পীর পাঞ্জাল এর বুক চিরে এখানে রয়েছে এটা। তো এটা হিমাদ্রি, জাস্কার, লাদাখ, কারাকোরাম। তো পরপর সিকোয়েন্সটা মনে রাখবেন, সিকোয়েন্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। আচ্ছা, তাহলে এইটা হলো। এবার পীর পাঞ্জাল, এটা ঝিলাম নদী থেকে বিপাশা পর্যন্ত প্রায় 300 কিলোমিটার জুড়ে রয়েছে, এবং এইখানে ব্যাপক ভূমিকম্প প্রবণ পার্বত্য অংশ এই পীর পাঞ্জাল রেঞ্জ। এই
এবার হচ্ছে হিমাদ্রি, এর পরের অংশ যেটা রয়েছে হিমাদ্রি, এর গড় উচ্চতা হয়ে যাচ্ছে কত? 6100 কিলোমিটার, 6100 মিটার। এখানে কিছু চুনাপাথর, গ্রানাইট, নিশ এরকম কিছু আগ্নেয় পাথর দিয়ে এই অংশটা তৈরি। এটা হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতম অংশ, হিমালয়ের সবচেয়ে উচ্চতম অংশ হচ্ছে হিমাদ্রি। তারপরে রয়েছে ট্রান্স হিমালয়া, শুরু হয়ে যাচ্ছে জাস্কার, লাদাখ, কারাকোরাম। এই যে পরপর এখানে রয়েছে জাস্কার, লাদাখ, তারপরে কারাকোরাম, এই যে অংশ, এগুলো কিন্তু সবই রয়েছে ট্রান্স হিমালয়। নাঙ্গা পর্বত যেটা পশ্চিম দিকের অংশ, সীমানা যেটা বলা যায়, সেটা কিন্তু জাস্কার রেঞ্জে রয়েছে। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করা হয় নাঙ্গা পর্বত, এটা রয়েছে জাস্কার রেঞ্জে। তো এগুলো কিন্তু লাদাখ, জাস্কার এগুলো কিন্তু পরপর সমান্তরালেই রয়েছে। আর তিব্বতের যে কৈলাস রেঞ্জ, সেটা কিন্তু এখানে লাদাখ রেঞ্জের একটা অংশ। মাউন্ট কৈলাস যেটা রয়েছে এখানে, কৈলাস পর্বত যেটা বলা, সেটার উচ্চতা হচ্ছে 6714 মিটার, যেটা কিন্তু তিব্বতে রয়েছে। যাই হোক, এর উত্তর ঢালের দিক থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে এখানে। ভারতে যে ট্রান্স হিমালয়, কারাকোরামের মধ্যে, কারাকোরামকে কৃষ্ণগিরিও বলা হয়, কারাকোরামকে কৃষ্ণগিরিও বলা হয়। তো এটা একটা যথেষ্ট উঁচু রেঞ্জ। K2 শৃঙ্গ, গডউইন অস্টিন, যেটা তৃতীয় উচ্চতম বিশ্বের, 8611 মিটার, সেটাই কারাকোরাম রেঞ্জে রয়েছে। তারপরে কারাকোরামের উত্তর পূর্ব দিকে লাদাখ মালভূমি রয়েছে। এই যে জায়গাটা, এখানে কারাকোরাম, তার উত্তরে এখানে রয়েছে লাদাখ মালভূমি। যাই হোক, তো এই অংশটা পরপর হিমালয়ের যে রেঞ্জগুলো, সেটা এইভাবে রয়েছে। এবার আমরা যদি পূর্ব দিকে চলে যাই, পূর্বাচল যেটাকে বলা হয়, এখানে মোটামুটি গড় উচ্চতা আমরা বলতে পারি 2000 থেকে 3000 মিটার। পূর্বাঞ্চল কিন্তু হিমালয়ের অংশের ঠিক পরে যে অংশটা, সেটা পাটকই, নাগা পাহাড়, এগুলো এখানে রয়েছে। নাগা পাহাড়, বরেল, মিশমি, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ অংশ। তো এবার আমরা হিমালয়ের যেটা আঞ্চলিক বিভাগ, পাঞ্জাব হিমালয়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, এগুলো একটু ছোট করে দেখে নেব। তো পাঞ্জাব হিমালয় যেটা রয়েছে এখানে, পাঞ্জাব অংশে, এই জায়গাতে আমরা বলতে পারি এইখানে রয়েছে। এটা সিন্ধু এবং শতদ্রুর মধ্যে মোটামুটি 550 কিলোমিটার, একদম এক্স্যাক্ট ফিগার মনে রাখার প্রয়োজন নেই, এতটা পরিমাণে কিন্তু এখানে বিস্তৃত। ঠিক আছে, তো কারাকোরাম, লাদাখ, পীরপাঞ্জাল, জাস্কার, ধৌলাধার এর কিছু অংশ কিন্তু এখানে পড়ছে, পাঞ্জাব হিমালয় এখানে পড়ছে। এবার যদি আমরা অ্যাজ এ হোল পুরো পশ্চিম হিমালয়টাকে দেখি, এর যে সীমারেখা, সেটা হচ্ছে, মানে আমরা তো হিমালয়ের যে মূল ডিভিশন করি, অ্যাকচুয়ালি পাঞ্জাব হিমালয়টা পশ্চিম হিমালয়ের একটা অংশ। খুব সহজ একটা ডিভিশন আছে এখানে, নেপাল পর্যন্ত একটা, যেটা আমরা পুরো পশ্চিম হিমালয়ের মধ্যে ফেলছি। নেপালের মধ্যে যেটুকু, সেটা মধ্য হিমালয়ের মধ্যে পড়ছে, বাকিটা পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে। এবার পশ্চিম হিমালয়, এটাকে বলা হচ্ছে কি, এখানে সিন্ধু রয়েছে, সিন্ধু এভাবে গিয়েছে। তো এই দিক থেকে এখানে আমাদের নেপালের সাথে ভারতের যে বাউন্ডারি, সেটা রয়েছে কালী নদীর বাউন্ডারি। কালী নদীর যে মূল শাখা,
সেটাই হচ্ছে ভারত এবং নেপালের বাউন্ডারি, এবং এটাই আমরা বলছি পশ্চিম হিমালয়ের বাউন্ডারি। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অংশের মধ্যে পড়ছে, যেটাকে আমরা কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয় এই তিনটে ভাগে ভাগ করছে। এবার কুমায়ুন হচ্ছে উত্তরাখণ্ডের অংশ, কুমায়ুন হিমালয় এখানে উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় পড়ছে। এই অংশটা হচ্ছে এখানকার মূল অংশ। তো এখানে মুসৌরি, নাগটিব্বা এসব রেঞ্জগুলো পরপর রয়েছে। গঙ্গোত্রী, যমুনোত্রী, হিমবাহ সবগুলো কিন্তু এখানেই রয়েছে। আর হিমাচল আর শিবালিকের মধ্যে কিছু উপত্যকা রয়েছে যেটাকে দুন উপত্যকা বলা হচ্ছে। এই দুন উপত্যকাতে কংগ্লোমারেট দিয়ে তৈরি অংশ এটা। কোটা, পাটলি, চুম্বি, চৌখাম্বা এগুলো সব এক একটা দুন। দুন মানেই হচ্ছে এখানকার যে উপত্যকা সেটাকে বলা হচ্ছে দুন। এটা কিন্তু পশ্চিম হিমালয়ের স্পেসিফিক অংশ। এবার এই যে মধ্য হিমালয়ে কালী নদী থেকে পূর্ব দিকে তিস্তা নদী পর্যন্ত, এখানে সিকিমে তিস্তা নদী রয়েছে, এইটা হচ্ছে পুরোপুরি নেপালে মধ্য হিমালয় পড়ছে। এবং এখানে যে রেঞ্জগুলো মাকালু, অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্ট, ধবলগিরি এইগুলো কিন্তু এখানে রয়েছে। আর ঘরঘরা, গণ্ডক, কোশি এগুলো কিন্তু সব এইখানে উৎপত্তি হয়েছে নেপালে, তারপরে এসে সেটা দক্ষিণ দিকে এসে গঙ্গার সাথে এখানে মিলিত। এখানে রেড কালারে কিছুটা হয়তো বোঝা যাচ্ছে, অনেকগুলো রিভারের এখানে চ্যানেলটা দেখানো আছে। যাই হোক, তো এগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে। তারপরে আসছে পূর্ব হিমালয়, তিস্তা নদী এবং এদিকে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র এখানে সংপো নাম নিয়ে তারপরে ইয়াংয়াপ পাস দিয়ে এখানে প্রবেশ করেছে। তো এই যে অংশটা, এর মধ্যবর্তী অংশ, এটা হচ্ছে পূর্ব হিমালয়ের অংশ। নেপাল হিমালয়ের থেকে এখানে উচ্চতা কিছুটা কমে যাচ্ছে, ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত এখানে হচ্ছে। তো কোহিমা পাহাড়, নাগা পাহাড় এইসবগুলো এখানকারই এক্সটেনশন বলা যায়। তো যাই হোক, এখানে বেশ কিছু উপত্যকা আমাদেরকে মনে রাখতে হবে। কাশ্মীর যে অংশ, কাশ্মীর উপত্যকা, যেটা বললাম যে পীরপাঞ্জাল গ্রেট হিমালয়ের মধ্যে পড়ছে। অনেক সময় অপশানে গ্রেট হিমালয় থাকে না, জাসকার থাকে, তো সেখানে জাসকারই করা ভালো, যে যেমন আমরা প্রশ্ন পাবো সেরকম আমরা উত্তর দেব। যাই হোক, এই যে জায়গাটা, কারেওয়া সম্পর্কে আপনারা কম বেশি জানেন যে এটা কিন্তু যখন হিমযুগ ছিল সেই সময় তৈরি হয়েছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে একটা উর্বর ভূমি যেখানে জাফরান চাষ হয়। সেই কারেওয়া সেটা কাশ্মীর উপত্যকায় রয়েছে। হিমাচল প্রদেশে রয়েছে কুলু উপত্যকা এবং কাংড়া উপত্যকা। নেপালে কাঠমান্ডু উপত্যকা রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। এবং সম্পূর্ণ হিমালয় অংশে আমরা যদি দেখি প্রায় 15,000 হিমবাহ রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবার হিমবাহ যে কথা যখনই আসবে তখন নানা রকম হিমবাহ সম্পর্কে প্রশ্ন প্রচুর হয়। এবং এখানে যে পাসগুলো রয়েছে, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য যে রাস্তা, পাস যেটাকে বলা হয়, কারণ পর্বতটা আমরা ডিঙিয়ে যেতে পারি না, উপত্যকার মধ্যে নিচু জায়গা দিয়ে আমাদের যেতে হয়। তো সেই পাসগুলো প্রচুর প্রশ্ন হয়, একটু এখানে আমরা ছোট করে রিভিশন করে নেব। তো কারাকোরাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হিমবাহটা রয়েছে সেটা হচ্ছে সিয়াচেন। নুব্রা উপত্যকাতে রয়েছে, 76 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এছাড়া ফ্রেডচেঙ্কো, বিয়াফো, বল্টারো, হিসপার এগুলো কিন্তু সবকটাই কারাকোরাম রেঞ্জে রয়েছে। পীরপাঞ্জাল রেঞ্জ, হিমবাহের যে সংখ্যা সেটা কিছুটা কম। যদি বলা হয় পীরপাঞ্জাল রেঞ্জের দীর্ঘতম হিমবাহ কোনটা, সেটা হচ্ছে সেনাপানি। এখানে পীরপাঞ্জাল রয়েছে ঠিক কাশ্মীরের দক্ষিণে, তো সেটা
সেনা পানি, এটা মাত্র 15 কিলোমিটার। যাই হোক, পীরপাঞ্জালের এটা সবচেয়ে বড় হিমবাহ। পীরপাঞ্জালের হিমবাহগুলো একটু ছোট, যেহেতু এটা দক্ষিণ দিকে পড়ছে। যাই হোক, এরপর কুমায়ুন এবং গাড়োয়াল এই যে রেঞ্জ রয়েছে এখানে, তার মধ্যে গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে সবচেয়ে বড়, 30 কিলোমিটার মতো দৈর্ঘ্য বিশিষ্ট। যদিও এগুলো পশ্চাৎ অপসারণ হচ্ছে, অর্থাৎ হিমবাহের আকৃতিটা কিন্তু কমে যাচ্ছে উষ্ণায়নের জন্য, বিশ্ব উষ্ণায়নের জন্য। আচ্ছা, পাশগুলো আমি একটু জিজ্ঞাসা করি। পাশগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি আপনারা বলতে পারবেন। বানিহাল পাশ, এই বানিহাল পাশটা কোন দুটো জায়গাকে যুক্ত করছে এবং এটা কোন রেঞ্জে রয়েছে? জওহর টানেল বা বানিহাল পাস, জম্মু কাশ্মীর। এটা কোন রেঞ্জে আছে? পীর পাঞ্জাল। পীরপাঞ্জাল, হ্যাঁ। তো পীরপাঞ্জালে রয়েছে বানিহাল। এবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আঘিল পাস, এটা কারাকোরাম রেঞ্জে আছে। আঘিল, হ্যাঁ। কোন দুটো জায়গাকে যুক্ত করছে? ইউকে থেকে লাদাখ, এরকম কিছু। এটা হচ্ছে লাদাখ থেকে চীনের সিংকিয়াং অঞ্চল, ঠিক আছে। এটা একেবারে উত্তর পূর্ব দিকে আঘিল পাস রয়েছে। চাংলা, চাংলা লাদাখ আর তিব্বতকে যোগ করছে চাংলা। খারদুংলা আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট, খারদুংলা। লাদাখ আর লেহ, লাদাখ লেহ এই দুটো কানেক্টিভিটি রয়েছে এর মধ্যে। সবচেয়ে উচ্চ সড়ক পথ। সবচেয়ে উচ্চ সড়ক পথ এর মধ্যে রয়েছে। শীতকালে ব্যাপক তুষারপাতের কারণে এটা বন্ধ থাকে, কিন্তু খারদুংলা হচ্ছে সবচেয়ে উঁচু সড়ক পথ রয়েছে। এটা এখান থেকে প্রশ্ন হয়। পীরপাঞ্জাল পাস, পীরপাঞ্জালের পাশের ইম্পর্টেন্সটা কোথায়? পীরপাঞ্জাল পাস তো পীরপাঞ্জাল রেঞ্জে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ইম্পর্টেন্স কোথায়? এটা হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে, জম্মু এবং কাশ্মীরের মধ্যে সবচেয়ে শর্টেস্ট রুট হচ্ছে পীরপাঞ্জাল পাস। আচ্ছা, জজিলা, জজিলা এটা কার্গিলের রেঞ্জটাই পাবো আমরা। এটা 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 শ্রীনগরের সাথে কার্গিল, কার্গিল এবং তার সাথে লেহকেও কানেক্ট করেছে। এটা হচ্ছে জজিলা, ঠিক আছে। এবং এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ছে, ন্যাশনাল হাইওয়ে 1D, এটা মনে রাখবেন। জজিলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শ্রীনগরের সাথে লেহ কানেক্টিভিটি রয়েছে, প্লাস কার্গিলের কানেক্টিভিটি রয়েছে জজিলা। রোটাং পাস, হিমাচল প্রদেশ। হ্যাঁ, কানেক্টিভিটি এটা লাসা মানালি বা এরকম কিছু একটা। এখানে হচ্ছে উপত্যকাগুলো রয়েছে, এখানে যে কুলু উপত্যকা, লাহুল স্পিতি উপত্যকা রয়েছে, এই উপত্যকাগুলোর মধ্যে কানেক্টিভিটির রোটাং পাস। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, একটা পর্যটন কেন্দ্র। শিবকিলা, শিবকিলা হিমাচল প্রদেশ থেকে তিব্বত। এটা রয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে কানেক্টিভিটি রয়েছে শিবকিলা। শিবকিলার আরেকটা ইম্পর্টেন্স রয়েছে, এই পাশটা দিয়ে নদী এসছে আমাদের, চন্দ্রভাগা। না, শতদ্রু, শতদ্রু। শতদ্রু, শতদ্রু এখান দিয়ে প্রবেশ করছে শিবকিলার মধ্য দিয়ে, হিমাচল প্রদেশের মধ্য দিয়ে। লিপু লেক, উত্তরাখণ্ড থেকে, মানে মানা থেকে তিব্বত সম্ভবত। লিপু লেক, এটা উত্তরাখণ্ডে রয়েছে। ভারত, তিব্বত
এর সাথে কানেক্টিভিটি, এবং কৈলাস মানস সরোবরে যাওয়ার একটা পথ হচ্ছে এই লিপু লেক। ঠিক আছে, উত্তরাখণ্ডে রয়েছে, মনে রাখবেন, মানে দুটো জায়গা দিয়ে যাওয়া যায়, একটা এই জায়গা দিয়ে, একটা এই জায়গা দিয়ে, এবং এটা এই যে অংশটা এখান দিয়ে যে যাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লিপু লেক পাস দিয়ে। মানা পাস, মানা মানালি দুটোই উত্তরাখণ্ড, দুটোই তিব্বতের কানেক্টর। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখান দিয়ে তিব্বতে তো যাচ্ছেই, উত্তরাখণ্ড তিব্বত এই জায়গা দিয়ে যাচ্ছে। বদ্রীনাথের কিছুটা উত্তরে মানা পাস রয়েছে। নীতি পাস, এটা উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে, উত্তরাখণ্ড তিব্বতের সাথে কানেক্টিভিটি রয়েছে। মাংসাধুরা, মাংসাধুরাটাও উত্তরাখণ্ডে পড়ছে এবং সেটাও কৈলাস মানস সরোবরে যাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে, যদিও এগুলো খুব দুর্গম জায়গা, দুর্গম রাস্তা। মাংসাধুরা, নীতি, মানা, মাংসাধুরা এগুলো সব উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, এদিকে আমরা যদি চলে আসি নাথুলা আর জেলেপলা। সিকিম। হ্যাঁ, সিকিমের সাথে তিব্বত। তিব্বত। নাথুলা সিকিম তিব্বত, আর জেলেপলা এটা অ্যাকচুয়ালি মোটামুটি সিকিম ভুটান সীমান্ত আমরা বলতে পারি। চুম্বি উপত্যকার মধ্য দিয়ে এটা গেছে, জেলেপলাটা চুম্বি উপত্যকার মধ্য দিয়ে গেছে, এটা প্রশ্ন করা হয়। নাথুলা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি বলা হয় সিল্ক রুট, সিল্ক রুটের অংশ কোন পাশ, সেটা হচ্ছে নাথুলা। আর চুম্বি উপত্যকা এটা হচ্ছে জেলেপলা। এটা হলো অরুণাচল প্রদেশে গুরুত্বপূর্ণ কিছু পাস রয়েছে, যেমন বমডিলা, দিহং, দিপু। ভারত, চীন, মায়ানমার, দিপু পাসটা হচ্ছে তিনটে দেশের সীমারেখাতে রয়েছে, ভারত, চীন, মায়ানমারের সীমারেখায় রয়েছে দিপু। দিহং, বমডিলা এগুলো অরুণাচল প্রদেশের ইম্পর্টেন্ট পাস। এগুলো হলো। এবার আমরা চলে আসব ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। ঠিক হিমালয়ের পাদদেশ জুড়েই বৃহৎ সমভূমির মধ্যে অ্যাকচুয়ালি রাজস্থান অংশটাও পড়ে যায়। ঠিক একদম মধ্যভাগের যে উচ্চভূমি, এখানে যে কিছুটা 3D ম্যাপ রয়েছে, কিছুটা বুঝতে পারবেন আশা করছি। এই যে জায়গাটা, এই পুরোটা কিন্তু উত্তরের বৃহৎ সমভূমির অংশ। তো এখানে কিছু টার্ম আছে, এই টার্মগুলো থেকেই প্রশ্ন হয়, সেগুলোই জানতে হবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদী, শাখা নদী বাহিত যে পলি, সেটা দিয়ে তৈরি হয়েছে। অনেক সময় প্রশ্ন হয় এই যে অংশটা রয়েছে এর গভীরতা কতটা। বিশেষ করে গাঙ্গেয় সমভূমির যে গভীরতা, সেটা কিন্তু ৬,০০০ মিটার গভীর, অর্থাৎ ৬,০০০ মিটার গভীরে গেলেও আমরা পলি পাব। এতটাই এখানে পলির যে সঞ্চয় সেটা হয়েছে। তার নিচে বেসিন এরিয়া আছে, খাত রয়েছে, কিন্তু সেই খাতের ওপরে ৬,০০০ মিটার পর্যন্ত পলি সঞ্চয় রয়েছে এখানে। দীর্ঘ সময় ধরে নদী তার ক্ষয় কাজ করার জন্য এবং ক্ষয়ের পরে সঞ্চয় করার জন্য এই পলিটা এখানে হয়েছে, এসেছে। তো প্রথমেই রয়েছে ভাবর। ভাবর কাকে বলবো আমরা? ভাবর তো স্যার মনে হয় ওই নতুন পলি গঠিত যে। না, না স্যার, শিবালিক নুড়ি। পার্বত্য অঞ্চলে যে নুড়ি পাথর সমৃদ্ধ যে অঞ্চল, সেটাকে ভাবর বলে, শিবালিক পর্বতের পাদদেশে। ঠিক। অর্থাৎ এখানে হিমালয়
রেঞ্জটা এরকম শেষ হচ্ছে, শিবালিক শেষ হচ্ছে। এখন শিবালিকের পরেই এখানে নদী যখন ওপর থেকে নিচে নামছে, বিভিন্ন নদী, তাদের ব্যাপক ক্ষয়কাজের অংশ এবং খরস্রোতা নদী সবগুলো, এখানে নুড়ি কাঁকর সমৃদ্ধ পাদদেশীয় অংশে যে অঞ্চলটা, তাকে বলা হচ্ছে ভাবর। এখন এটা পর্বত শেষ হয়ে যাচ্ছে, সমভূমির শুরুতেই, একেবারে পাদদেশী সমভূমির শুরুতেই এই ধরনের নুড়ি কাঁকরযুক্ত যে সমভূমিটা, ঈষৎ ঢেউ খেলানো বলতে পারি, তাকে বলা হচ্ছে ভাবর। এবং এখানে নদীগুলো আমরা কি দেখব, খাত আছে কিন্তু নদীটাকে আমরা দেখতে পাবো না, যে জল প্রচুর আছে এরকম দেখা যায় না। কারণ হচ্ছে এই যে পোরাস এত বেশি প্রবেশ্য, বড় বড় নুড়ি কাঁকর রয়েছে, নদীর নিচে দিয়ে জল প্রবাহটা হচ্ছে, ওপরে আমরা দেখব নুড়ি কাঁকর। তো এটাকে বলা হচ্ছে ভাবর। এবার হচ্ছে খাদার, ভাঙ্গার এবং খাদার। ভাঙ্গার যেটা জানেন বলুন, ভাঙ্গার খাদার। ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলিযুক্ত যে অঞ্চল, আর খাদার হচ্ছে নবীন পলিযুক্ত অঞ্চল। হ্যাঁ, এখানে আরেকটা টার্ম হয়, সেটা হচ্ছে বেট। বেট কোথায়? বেট পাঞ্জাবে বলে। পাঞ্জাবে। হ্যাঁ, বেট আর ধায়া পাঞ্জাব। কি পাঞ্জাবে কোনটাকে বলা হয়? খাদারটাকে বেদ বলে, আর ভাঙরটাকে বলে ধায়া। ঠিক, উত্তরপ্রদেশে বেসিক্যালি খাদার বলা হয়, আর পাঞ্জাবে বলা হয় বেট। খাদার আর বেট একই জিনিস। আচ্ছা, ঘুটিং, আরেকটা টার্ম হচ্ছে ঘুটিং। এটা কি? প্রাচীন পলিগঠিত অঞ্চল ক্ষয়ে গিয়ে যে অংশটা তৈরি হয় তাকে বলা হয় ঘুটিং। এটাও লোকাল নেম, ঘুটিং বলা হয়, বা কঙ্কর বলা হয় অনেক সময়। ঠিক আছে, ঘুটিং বা কঙ্কর, প্রাচীন পলি ক্ষয়প্রাপ্ত হয়ে এটা তৈরি হয়। রেহ, কলার আর উসর, এগুলো কি? এগুলো হচ্ছে এত বেশি কৃষিকাজ এখানে করা হয়, এত বেশি জলসেচ করা হয় যে মাটি লবণাক্ত হয়ে পড়ে, এবং এই লবণাক্ত মাটি সমতল অঞ্চলে, সমস্ত টার্মগুলো এখানে সমতল অঞ্চলের টার্ম। তো সেই যে লবণাক্ত মাটি, তাকে বলা হচ্ছে রেহ, উসর বা কলার। আচ্ছা, আরেকটা হচ্ছে ভুর। ভুর কাকে বলে? অনুচ্চ টিলার মতো থাকে এটা। চলমান বালিয়াড়ি। একদম বালিয়াড়ি, একদম বালিয়াড়ি। পশ্চিম সমভূমিতে যে ছোট ছোট বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, তাদেরকে বলা হচ্ছে ভুর। দোয়াব, তো দুই নদীর মধ্যবর্তী যে অঞ্চল তাকে দোয়াব হ্যাঁ, বলে। দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। মূলত আমরা এই যে গঙ্গা যমুনা যে অংশটা, সেটাই বেসিক্যালি দোয়াবের একটা অংশ। এখানে এই যমুনা, এখানে গঙ্গা, এর মাঝের যে অংশ এটা। এছাড়া সিন্ধু, সিন্ধুর মাঝখানে, সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে, এদের মাঝে যে অংশগুলো, সেগুলো কিন্তু এক একটা দোয়াব অংশ রয়েছে। ঠিক আছে, এখানে আমি জাস্ট আঁকছি, এখানে জায়গাটা নেই। পরপর আমরা যদি দেখি, পরপর কোনটা আছে, এটা সিন্ধুর মেন, তারপরে কি কি আছে, ঝিলাম, তারপরে রাভি। রাভির আরেকটা নাম কি? ইরাবতী। ইরাবতী। ইরাবতীর ঐতিহাসিক নাম কি?
ঐতিহাসিক নাম স্যার পুরুষানী নদী, হ্যাঁ 10,000 যুদ্ধ হয়। হ্যাঁ 10,000 যুদ্ধ ঋগ্বেদে উল্লেখ আছে। হ্যাঁ। রাভির পরে চন্দ্রভাগা, বিতস্তা। বিতস্তা কোনটার নাম? ঝিলাম। ঝিলামের নামই হচ্ছে বিতস্তা। আচ্ছা, এখানে এটা হচ্ছে চেনাব, চন্দ্রভাগা, ঝিলামের পরে চেনাব, ঝিলামের পরে রাভি নয়, ঝিলামের পর চেনাব, তারপরে রাভি, আর এখানে এটা হচ্ছে বিয়াস বা বিপাশা, তারপরে হচ্ছে সুতলেজ বা শতদ্রু। ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, এটা হচ্ছে নর্থ টু সাউথ যে সিকোয়েন্স সেটা। ঠিক আছে, সিকোয়েন্স দেখবেন মেলানো দেয়া হয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। রেঞ্জগুলো যেমন দেওয়া হয় রিভারের অংশগুলো তেমনি কিন্তু দেয়া হবে। আচ্ছা, এখানে যেটা বলার বিষয় আমরা সমভূমি আলোচনা করছি, রিভারে এখনো যাইনি, সেটা হচ্ছে এই যে দোয়াব, প্রত্যেকটা যে দোয়াব আছে কাকে কি বলা হয়? বিপাশা এবং শতদ্রু, এই যে ছোট অংশটা বিপাশা এবং শতদ্রু, এটা কি দোয়াব? এটা হচ্ছে বিস্ত। বিপাশা তার উপরে রয়েছে রাভি, এদের মাঝখানে যে বাড়ি, দোয়াব সেটা হচ্ছে বাড়ি, বিস্ত, বাড়ি, তারপরে হচ্ছে রেচনা। চেনাব আর রাভির মধ্যে এই যে অংশটা, চেনাব আর রাভির মধ্যে অংশটা সেটা হচ্ছে রেচনা, আর চেনাব আর ঝিলামের মধ্যে যে অংশটা সেটা হচ্ছে ছাজ বা চাজ, আর ঝিলাম সিন্ধুর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধ সাগর। তো এই যে সিকোয়েন্স এটাও কিন্তু মনে রাখতে হবে, বিস্ত, বাড়ি, রেচনা, ছাজ, সিন্ধ সাগর। বিস্ত থেকে শুরু হচ্ছে, ওপরেরটা সিন্ধু সাগর বা সিন্ধ সাগর অসুবিধা নেই, তারপরে বাড়ি দোয়াব, ঠিক আছে, রেচনা, ছাজ, সিন্ধ সাগর। ঠিক আছে, এখানে নদী যে সিকোয়েন্সটা সেটা মনে রাখলে, এখানে সিকোয়েন্স মনে রাখলে কিন্তু কার কোনটা সেটা অটোমেটিক মনে রাখাটা সম্ভব। ঠিক আছে, এটা অবশ্যই তৈরি করে নেবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের গাঙ্গেয় বদ্বীপ যদি আমরা চলে আসি, এখানে কিছু টার্ম আছে, যেমন বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি আমরা কোন অংশটাকে বলবো? এটা দিনাজপুর, দিনাজপুরের ওপরের পাটটা। তাই কি? স্যার মালদার যে পূর্ব দিকের অংশ, তো সেটাকে বলে বরেন্দ্রভূমি। ওয়েস্ট বেঙ্গলটা যদি আমরা রাফলি এরকম ভাবে দেখাই, এরকম ভাবে যদি দেখাই, কোশি আর মহানন্দা এর মধ্যে যে পুরাতন পলি, কোশি কোথায়? এখানে রয়েছে এদিকে, এবং এখানে মহানন্দা, এর মধ্যেকার যে পুরাতন পলি অংশ, বেসিক্যালি এই পুরো অংশটাই আমরা বলতে পারি বরেন্দ্রভূমি। তার সাথে আরো দুটো টার্ম আসে, একটা হচ্ছে তাল, আর একটা কি? দিয়ারা। 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 তো এই তাল কোনটা, দিয়ারা কোনটা? স্যার মহানন্দা নদ তো মালদাকে দুটো ভাগে ভাগ করেছে, তো তার মধ্যে যে পূর্ব দিকের অংশ যেটা একটু উর্বর সেটাকে দিয়ারা বলা হচ্ছে, হ্যাঁ, পশ্চিম দিকের অংশটাকে বরেন্দ্রভূমি বলা হয়, আর তার হচ্ছে তাল তো স্যার এইদিকে যেটা পড়বে, এই কোচবিহার, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কুচবিহারের হ্যাঁ এই যেখানে দিকটা তাল স্যার পড়ে। হ্রদ সমভূমি যেটা, হ্যাঁ, সেটাকে কি তাল বলা একদম হচ্ছে? একদম একদম।
একদম হ্রদ সমূহ এইগুলো। আর রাঢ় অঞ্চল কোনটা? রাঢ় হচ্ছে পশ্চিমের পশ্চিমে মালভূমি মালভূমি অঞ্চলের অঞ্চলের পাশে। পূর্ব হ্যাঁ দিকের যে অংশটা, হ্যাঁ, মালভূমির যেটা পূর্ব দিকে। পশ্চিমের মালভূমির কিছুটা মাটি নিয়েই গঠিত হচ্ছে হ্যাঁ আর কি, ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা হ্যাঁ সঞ্চিত হয়, সেটাই হচ্ছে রাঢ় অঞ্চল। হ্যাঁ মানে ছোটনাগপুর মালভূমি যেখানটা সে শেষ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আসছে। এগুলো পরে আমরা ডিটেলসে যখন ওয়েস্ট বেঙ্গলটা করব রিভিশন তখন আসবে। আচ্ছা, তো এখানে আমরা যদি রাজস্থান সমিতি চলে আসি, মরু অঞ্চলের অংশটা এখানে আরাবল্লী পর্বতের পাদদেশ থেকে শুরু করে পরপর ডিভিশনগুলো আছে। আমি ডিভিশনে যাচ্ছি না, এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টার্ম বিষয় সেগুলোতে আসবো। এখানে সবচেয়ে বড় যে লবণাক্ত হ্রদ রয়েছে সেটা কোনটা? এটা পুষ্কর থেকে সম্বর। ওঠে। সম্বর। সম্বর, অনেক হ্রদ রয়েছে তার মধ্যে সম্বর। আচ্ছা, এখানে টার্মগুলো ধান্দ, ধান্দ কাকে বলা হয়? এটা কি শুষ্ক লবণাক্ত যে হ্রদটা ওইটা? না, নিচু অংশ, খাত, সমভূমিতে শুকনো, সেটা হচ্ছে ধান্দ। ধ্রিয়ান, চলমান বালিয়াড়ি। হ্যাঁ, ধ্রিয়ান হচ্ছে চলমান যে বালিয়াড়ি, সেটা হচ্ছে ধ্রিয়ান। আচ্ছা, তো এখানে মোটামুটি এগুলো দেখতে পাওয়া যায়। এরপরে আমরা মধ্য এবং পূর্ব ভারতের যে উচ্চভূমি সেইটা দেখব। এখানে আরাবল্লী পর্বত রয়েছে, এরপরেই আরাবল্লীর এখানে এই অংশটা যে উঁচু অংশটা দেখানো আছে এটা আরাবল্লী, এইভাবে বিস্তৃত। তারপরে এই যে পুরো অংশটা আমরা কিছুটা উঁচু দেখতে পাচ্ছি, কিছুটা 3D এখানে করা আছে। এই যে পুরো অংশটা আমরা দেখতে পাচ্ছি উঁচু নিচু এবড়ো খেবড়ো অংশ, এটাই কিন্তু মধ্য ভারতের উচ্চভূমি। তো পরপর মারোয়ার, তারপরে বাগেলখন্ড, বুলদেলখন্ড, বাগেলখন্ড, ছোটনাগপুর, এগুলো পরপর পরপর এখানে রয়েছে। এখানে একটা টার্ম জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে প্যাট বা পাট। এটা কোথায় রয়েছে? ছোটনাগপুর মালভূমিটাকে প্যাট অঞ্চল বলে। হ্যাঁ, স্পেসিফিক যদি রাজ্য জিজ্ঞাসা করা হয়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এখানে পরেশনাথ পাহাড় রয়েছে ছোটনাগপুর মালভূমি মধ্যে। সবচেয়ে উচ্চতম পাহাড় ছোটনাগপুর। হ্যাঁ, একদম 1366 মিটার। আচ্ছা, আরাবল্লীর সবচেয়ে উচ্চতম অংশ কোনটা? গুরু শিখর। গুরু শিখর। গুরু শিখর। গুরু শিখরের উচ্চতার একটু মনে রাখবেন, 1722 মিটার। ঠিক আছে, গুরু শিখর। এটা হলো। দণ্ডকারণ্য মালভূমি, এটা কোন জায়গাতে রয়েছে? উড়িষ্যা ছত্তিশগড় এরম রিজিয়নটাতে। উড়িষ্যা মধ্যপ্রদেশের এই যে অংশটা, এইখানে দণ্ডকারণ্য অংশ রয়েছে, ঠিক ছোটনাগপুর মালভূমি কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে। এবার আমরা যদি দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপের এই অংশটাতে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উঁচু অংশটা রয়েছে, এটা এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো গিরিপথ রয়েছে, থলঘাট, ভোরঘাট, পালঘাট। মহারাষ্ট্র মালভূমি, তেলেঙ্গানা মালভূমি আর কর্ণাটক মালভূমি, এই তিনটে ডিভিশন আমরা এখানে করতে পারি। এদিকে তেলেঙ্গানা, এদিকে মহারাষ্ট্র, আর এদিকে কর্ণাটক মালভূমি। এখন এই মালভূমির মধ্যেও পড়ছে, আবার পশ্চিমঘাট অংশের মধ্যেও। এখানে যদি বলা হয় সবচেয়ে উঁচু শৃঙ্গ বা দাক্ষিণাত্যের সবচেয়ে উঁচু শৃঙ্গ, সেটা কোনটা? আনাইমুদি। আনাইমুদি।
আনাইমুদি 1756। আনাইমুদি উচ্চতা হচ্ছে 2695 মিটার। ঠিক আছে, একটু যতটা সম্ভব এখানে মনে রাখা সম্ভব হবে চেষ্টা করবেন একটু মনে রাখা, যেহেতু এটা দাক্ষিণাত্যের সবচেয়ে উঁচু অংশ। আর নীলগিরি রয়েছে পশ্চিমঘাট আর পূর্বঘাটের যে জাংশন পয়েন্ট, পশ্চিমঘাট এখানে পরপর একটানা বিস্তৃত, এদিকে পূর্বঘাট, এর ঠিক মাঝে এখানে নীলগিরি রয়েছে। কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যেরও কিন্তু প্রায় বর্ডার বরাবর এটা পড়ছে। নীলগিরির যে সবচেয়ে উঁচু অংশ সেটা দোদাবেতা। দোদাবেতা 2637, সেটাও যথেষ্ট উঁচু। আচ্ছা, এখানে মাঝে সাতপুরা আর বিন্ধ, এভাবে রয়েছে। এখানে নর্মদা কোষটা চলে গেছে, নর্মদা, এটা তাপ্তি। তো সাতপুরার সবচেয়ে উঁচু অংশ কোনটা? ধূপগড়। ধূপগড়। আর বিন্ধরটা গুডউইল পিক বলে। ঠিক। আচ্ছা, এবার আমাদের উপকূলের যে সমভূমি, উপকূলের সমভূমিটাও ইম্পর্ট্যান্ট, মানে পর্বতের পরের যে অংশটা যেটা সমুদ্র পর্যন্ত গিয়ে মিলছে, এই অংশটা, এই অংশগুলোকে আমরা উপকূলের সমভূমি বলছি। এখন যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য কত? 6100। 6100 হচ্ছে মূল ভূখণ্ড। আর মোট ধরা হয় এখানে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ সব ধরা হলে 7500। 6100 হচ্ছে মূল ভূখণ্ডের, অর্থাৎ এই যে অংশটা, এই যে অংশটা পুরো একদম উপকূল অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 6100, আর বাকি সব ধরলে 7500। এবার এখানে চিল্কা হ্রদ রয়েছে। চিল্কা হ্রদ কোথায় রয়েছে, কোন রাজ্যে? উড়িষ্যা। এই যে অংশটা এটা হচ্ছে চিল্কা। তো চিল্কা, দেখুন এখানে দুটো নদী গিয়ে মিলেছে, একটা হচ্ছে ভার্গবী আর একটা হচ্ছে দয়া। দয়া আর ভার্গবী। গুজরাটের যে দুটো অংশ, এই দুটো অংশ দুটো আলাদা। কি কি বলা হয়, কোনটাকে কি বলা হয়? কচ্ছ আর কাথিয়াবাড়। হ্যাঁ, এটা হচ্ছে কচ্ছ আর এটা হচ্ছে কাথিয়াবাড়। তো কচ্ছ মানে হচ্ছে জলময় দেশ, কচ্ছের রণ বলা হয় কর্দমাক্ত লবণাক্ত যে নিচু ভূমি, রণ বলা হয় কারণে। আচ্ছা, এদিকে দুটো গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে। এটা চলে যাচ্ছে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা গোদাবরীর ঠিক মাঝে কোলেরু। এটা হচ্ছে, এখানে রয়েছে কোলেরু। আর এখানে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝে রয়েছে আরেকটা হ্রদ। অন্ধ্র শেষ হচ্ছে তামিলনাড়ু বর্ডারে, সেটা হচ্ছে পুলিকট। শ্রীহরিকোটা দ্বীপ রয়েছে পুলিকট হ্রদে, সেখান থেকে উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে। আর এখানে মালাবার উপকূলে যে হ্রদগুলো দেখতে পাওয়া যায় কি বলা হয়? কয়াল। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কয়াল। আর এখানে কুট্টনাড এই যে জায়গা রয়েছে, এটা কেন গুরুত্বপূর্ণ?
নিচু। এটা হচ্ছে নিচু এলাকা, এটা সমুদ্রের থেকেও নিচু এলাকা, সমুদ্র সমতলের থেকেও নিচু এলাকা, 0 মিটারের নিচে রয়েছে এই অংশটা। এটাও এই মালাবার উপকূলে দেখতে পাওয়া যায়। আর এই উপকূলে প্রচুর থোরিয়াম পাওয়া যায়, মোনাজাইট বালি, সেখান থেকে থোরিয়াম পাওয়া যায়। আচ্ছা, এবার যদি আমরা আইল্যান্ডে চলে আসি, আমরা প্রথমে শুরুতে কিছুটা আলোচনা করেছিলাম। আন্দামান নিকোবরে দ্বীপ রয়েছে মোটামুটি, আন্দামানে 204টে আর নিকোবরে 19টা দ্বীপ রয়েছে। এখন এটা নানা জায়গায় নানা রকম পাবেন, বেশি কনফিউজ হওয়ার জায়গা নেই, নাম্বার জিজ্ঞাসা করা হবে না, তবুও মোটামুটি জেনে রাখবেন একটা কাছাকাছি নাম্বার, ঠিক আছে? তো আন্দামান নিকোবরের যে রেঞ্জ সেটা হচ্ছে 6 ডিগ্রি 30 মিনিট থেকে এখানে 6 ডিগ্রি 30 মিনিট, আর এটা হচ্ছে 14 ডিগ্রি পর্যন্ত এটার রেঞ্জ। সবচেয়ে দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এখানে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট যদি বলা হয় ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত বিন্দু, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, ছোট নিকোবর আর গ্রেট নিকোবর এর মধ্যে যে চ্যানেলটা আছে, ছোট নিকোবর আর গ্রেট নিকোবরের মধ্যে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে সোমব্রেরো চ্যানেল। সোমব্রেরো চ্যানেল। আর বাকি আমরা প্রথমে আলোচনা করেছি। আন্দামানের সবচেয়ে উঁচু শৃঙ্গ সেটা কি? সেটা হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক 737 মিটার। এখানে ব্যারেন দ্বীপ রয়েছে, নারকোন্ডাম দ্বীপ রয়েছে। ব্যারেন হচ্ছে একটা কি ধরনের আগ্নেয়? সুপ্ত। আর নারকোন্ডাম হচ্ছে মৃত। এই দুটো রয়েছে। যদি বলা হয় আন্দামান নিকোবরে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে, একটু মনে করুন, কিছুদিন আগেই আলোচনা করেছি। মহাত্মা গান্ধী হবে একটা, হ্যাঁ, সাউথ বেটার হবে, গ্যালাথিয়া হবে, আর মানে নর্থ গালাথিয়াটা অ্যাকচুয়ালি নিকোবরে। হ্যাঁ, ঠিক আছে, আন্দামান নিকোবরে গালাথিয়া, ক্যাম্পেল বে, হ্যাঁ ক্যাম্পবেল। আচ্ছা, গ্রেট নিকোবর, রানী ঝাঁসি, স্যাডেল পিক, এগুলো সব ঠিক আছে। নর্থ বটন, মিডল বটন, সাউথ বটন, এগুলো সব হচ্ছে এখানকার ন্যাশনাল পার্ক। গালাথিয়া হচ্ছে সবচেয়ে সাদার্ন মোস্ট, সবচেয়ে দক্ষিণে অবস্থিত ন্যাশনাল পার্ক। আচ্ছা, ভারতে ব্রিটিশ ভারতের সময় শাস্তি দেওয়ার জন্য এখানে আন্দামানে পাঠিয়ে দেওয়া হতো, নির্বাসনে দেওয়া হতো, এই জন্য এটাকে বলা হতো কালাপানি। আর এখানে কিছু উপজাতি দেখতে পাওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট। উপজাতি থেকে প্রচুর প্রশ্ন হয়। এখানে কি কি উপজাতি আছে? জারোয়াটা ইন জেনারেল সবাই দেখতে পারে, আর সেন্টিনিজ আছে যেটা নিকোবর থেকে কিছুটা দূরে, সেটা ভারত সরকার ছাড়া পারমিশন থাকে না, কিন্তু মেনলি জারোয়াটাই বেশি আছে। জারোয়া, সেন্টিনেল, নিকোবরি, স্যাম্পেন, ওঙ্গি, গ্রেট আন্দামানিজ, এগুলো আন্দামান নিকোবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিবাসী। আন্দামান নিকোবর হচ্ছে একটা কি টাইপের দ্বীপ? লাভা দিয়ে গঠিত আগ্নেয় দ্বীপ। আন্দামান নিকোবর হচ্ছে আগ্নেয় দ্বীপ, আর লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপে মোট 36টা আইল্যান্ড আছে। এখানে লাক্ষাদ্বীপ খুব সামান্য দেখানো আছে, এই যে অংশটা, এটা লাক্ষাদ্বীপ। সবচেয়ে দক্ষিণে এখানে মিনিকয় রয়েছে, এগুলো লাক্ষাদ্বীপ। তো মিনিকয় এবং মালদ্বীপ, মিনিকয়ের পরে এখানে মালদ্বীপ রয়েছে। এখানে
ডিগ্রি চ্যানেল। মিনিকয়ের কাভারাত্তি এখানে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। আর এটা হচ্ছে পুরোটাই প্রবাল দ্বীপ হলো। তাহলে এটা আমরা মোটামুটি বলতে পারি ভূপ্রাকৃতিক বিভাগের যে অংশ যেখান থেকে প্রশ্ন হয় সেগুলো। এবার আমরা চলে আসব নদ নদী, হ্রদ, উপহ্রদ এইগুলোতে। তো সিন্ধুর অংশটা আমরা দেখেছি, যাচ্ছি না খুব বেশি। উৎপত্তিটা আমাদের একটু জেনে রাখতে হবে। বিপাশার উৎপত্তি কোথায় হয়েছে? মানস সরোবরের কাছে। না না না, রোটাং পাস। রোটাং পাস, হ্যাঁ। বিপাশা, রাভি আর বিয়াস, ঠিক আছে, এই দুটো হচ্ছে পাশাপাশি একদম, দুটোই রোটাং পাস। এখানে রাভি, এদিকে বিয়াস, এদিকে সুতলেজ। তো এখানে রোটাং পাসের কাছে দুটোই উৎপত্তি হয়েছে। আর ঝিলাম, ভেরিনাগ উৎসব প্রশ্রবণ, হ্যাঁ, ভেরিনাগ থেকে তৈরি হয়েছে। আর চন্দ্রভাগা বা চেনাব, চেনাব বা চন্দ্রভাগা হচ্ছে চন্দ্র আর ভাগা, এই দুটো ছোট নদী আছে, তাদের মিলিত হয়ে প্রবাহ নাম হয়েছে চন্দ্রভাগা বা চেনাব। চন্দ্র হচ্ছে জজিলা থেকে, জজিলা গিরিপথ থেকে, আর ভাগা বড়লাচা গিরিপথ থেকে তৈরি হয়েছে, মিলেছে চন্দ্রভাগা। আর শতদ্রু তিব্বতের কাছে, তিব্বত মালভূমির কাছে রাক্ষস হ্রদ থেকে তৈরি হয়েছে শতদ্রু। শিবকিলা গিরিপথ দিয়ে প্রবেশ করেছে এবং তারপরে সিন্ধুতে গিয়ে মিলেছে। এখন এখানে যে শহরগুলো জিজ্ঞাসা করা হয়, শ্রীনগর কার তীরে? ছিলাম। এটা হচ্ছে ঝিলাম। মানালি, মানালি এই বিয়াস বা বিপাশা। বিপাশা, বিপাশার উপর একটা ইম্পর্টেন্ট ড্যাম আছে, পং, পং ড্যাম হচ্ছে বিপাশা। হিমাচল প্রদেশ, হ্যাঁ। যদি বলা হয় সিন্ধুর সবচেয়ে বড় উপনদী কোনটা? শতদ্রুকেই বলতে হবে তাহলে। এখন ওভারঅল জিজ্ঞাসা করা হলে সেটা শতদ্রু। যদি বলা হয় ভারতের উপর প্রবাহিত, তখন সেটা হয়ে যাবে চন্দ্রভাগা বা চেনাব। ঠিক আছে। আচ্ছা, এখানে গঙ্গার, গঙ্গার টোটাল দৈর্ঘ্য কত? 2500 কিমি। হ্যাঁ 2525 মিটার। হ্যাঁ, 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার বা 2525 কিলোমিটার গঙ্গার দৈর্ঘ্য। গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে উৎপত্তি হয়েছে। এখন এখানে প্রয়াগগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়াগগুলো বলুন। গঙ্গার যদি যদি উপর থেকে শুরু করি, মানে দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এইগুলো কোন কোন নদীর মিলন ক্ষেত্র? ইন্ডারি আর হচ্ছে আপনার অলকানন্দা হচ্ছে কর্ণ, রুদ্র অলকানন্দা মন্দাকিনী, দেব হচ্ছে অলকানন্দা গঙ্গা। পিন্ডার অলকানন্দা কর্ণপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ হচ্ছে ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গা তার সাথে অলকানন্দা। রুদ্রপ্রয়াগে এসে মিলেছে মন্দাকিনী, অলকানন্দা। অলকানন্দা। আর দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা। এই দেবপ্রয়াগের পর থেকেই গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে ভাগীরথী। তার আগে অলকানন্দা মেশার আগে পর্যন্ত কিন্তু সেটা নাম হচ্ছে ভাগীরথী, তারপরে গঙ্গা। যখনই হরিদ্বারে গিয়ে পৌঁছাচ্ছে, হরিদ্বারে গিয়ে এটা সমভূমিতে পড়ছে।
এবার আমরা যদি ডান তীর বাম তীরের উপনদী আলোচনা করি, গঙ্গা মূল প্রবাহ হচ্ছে এটা। যদি বলা হয় গঙ্গার ডান তীরের উপনদী কোনগুলো, তাহলে কোনগুলো হবে? প্রথম যমুনা কি বলতে হবে? এখানে এভাবে এসছে, প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মিলেছে ডান তীরে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, এবার সোনটা নিতে হবে আমাদের। সোন। আর এদিকে দামোদর, ইম্পর্টেন্ট মধ্যে যতগুলো তার মধ্যে দামোদর। আচ্ছা, এগুলো ডান তীরে। আর বাম তীরে রামগঙ্গা, রামগঙ্গা, গোমতী, ঘড়ঘড়া, ঘড়ঘড়া, গণ্ডক, কোশি, এগুলো পরপর। আর এদিকে যমুনার উপনদী যদি বলা হয়, চম্বল, বেতুয়া, কেন ডান তীরে, বাম তীরে হিরণ সম্ভবত। হ্যাঁ চম্বল, চম্বলটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট। চম্বল, বেতোয়া, আর এটা হচ্ছে কেন। সোনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় কি, সোন হচ্ছে উত্তর বাহিনী, ঠিক আছে? সোন হচ্ছে উত্তর বাহিনী। অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে, আবার যমুনারও উৎপত্তি কিন্তু এখান থেকে হয়েছে। সরি, যমুনা নয়, এদিকে নর্মদা। নর্মদা, নর্মদা এইখানে আমরা দেখব এই যে নর্মদার প্রবাহটা একটু পরিষ্কার করে, এই জায়গা থেকে সোনের উৎপত্তি, অ্যাকচুয়ালি এইটা সোনের প্রবাহ, এই অংশটা। তো এইখানে নর্মদা উৎপত্তি হয়েছে। দুটো হচ্ছে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী, এই জন্য বলা হয়। এদিকে সোন আর এদিকে নর্মদা। যাই হোক, গান্ধীসাগর বাঁধ, চম্বলের ওপরে এখানে গান্ধীসাগর বাঁধ রয়েছে। বিহারের দুঃখ হচ্ছে কোশি, দামোদর হচ্ছে বাংলার দুঃখ, এগুলো কম কম বেশি জানা আপনাদের। এখন গঙ্গার তীরে যে প্রধান শহর সেগুলো কোনগুলো? হরিদ্বার, কানপুর, বেনারস, পাটনা, কলকাতা। এলাহাবাদ, এলাহাবাদ মানে মুঙ্গের, প্রয়াগরাজ। মুঙ্গের, ভাগলপুর, নবদ্বীপ, বাকি যেগুলো বললেন ঠিক আছে, এগুলো আছে। যমুনার তীরে আগ্রা, দিল্লি, মথুরা, দিল্লি, মথুরা, আগ্রা, এই তিনটে মনে রাখবেন অবশ্যই। দিল্লি, মথুরা, আগ্রা, এই তিনটে যমুনার তীরে। আচ্ছা, এদিকে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র সংপ এখানে প্রবেশ করেছে। তো যখন ব্রহ্মপুত্র প্রবেশ করছে ভারতে, তার নাম কি? দিহং। নাম হচ্ছে দিহং বা ডিহং। তারপরে লোহিত নদী এসে মিশেছে, দিবং এসে মিশেছে, দিবং আর এখানে লোহিত, এই দুটো এসে মিশেছে। তারপরে এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আর এখানে ব্রহ্মকুণ্ডের কাছে। হ্যাঁ, এখানে হচ্ছে সংপ, তিব্বতে সংপ। আর বাংলাদেশে যখন এটা চলে যাচ্ছে এখানে, সেটা কোন জায়গাতে চলে যাচ্ছে? এটা হচ্ছে ধুবড়ি, যমুনা। ধুবড়ি।
এখন যদি বলা হয় জল বহনের দিক থেকে সবথেকে বড়, এটাই তাহলে হচ্ছে ব্রহ্মপুত্র। সবচেয়ে বেশি জল কিন্তু এখানে, গঙ্গার থেকেও বেশি জল এখানে প্রবাহিত হয়, বন্যাও হয়ে যায় প্রচুর। ব্রহ্মপুত্র তীরে যে শহরগুলো রয়েছে সেগুলো কোনটা? গৌহাটি, ডিব্রুগড়, গুয়াহাটি, তেজপুর, এই তিনটে অবশ্যই মনে রাখবেন। সুবর্ণরেখা, এটা ছোটনাগপুর মালভূমির ওই রিজিয়ন, সাঁওতাল পরগনা রিজিয়ন থেকেই হবে। চোরাকপুর মালভূমি থেকে তৈরি হয়েছে এবং উড়িষ্যার বিচিত্রপুর রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে। বঙ্গোপসাগরে পড়েছে। আর হোড্রু জলপ্রপাত, রাঁচির কাছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হোড্রু, হোড্রু জলপ্রপাতটা কিন্তু এই সুবর্ণরেখার ওপর রয়েছে। আচ্ছা, এরপর এখানে মহানদী, মূল কোর্স এটা, এছাড়া এখানে কিছু উপনদী, শাখা নদী রয়েছে, যদিও ব্রাহ্মণী, বৈতরণী এখানে আছে পরপর। তারপরে হচ্ছে মহানদী, রায়পুরের সিহাওয়া, এখানে সিহাওয়া উচ্চভূমি থেকে তৈরি হয়েছে। হীরাকুদ বাঁধটা রয়েছে এখানে, ইম্পর্টেন্ট। আর কটক, কটক শহরটা রয়েছে মহানদীর তীরে। তারপরে এখানে গোদাবরী, গোদাবরীর উৎপত্তি কোথায় হয়েছে? ত্রিম্বক, পশ্চিমঘাট পর্বতমালা। এইভাবে রয়েছে গোদাবরী। বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে গোদাবরী। তো গোদাবরীর যে শাখা নদীগুলো রয়েছে, গোমতী, বশিষ্ঠ, এইগুলো উপনদী। বাম তীরের মধ্যে ইন্দ্রাবতী, প্রাণহিতা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, এগুলো। আর ডান তীরের মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মঞ্জিরা, নিজাম সাগর বাঁধ রয়েছে মঞ্জিরার উপর। এটা বোধহয় তেলেঙ্গানাতে সম্ভবত। হ্যাঁ। এরপর রয়েছে কৃষ্ণা, কৃষ্ণার উৎপত্তি কোথায় হয়েছে? মহাবালেশ্বর। মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে। আর সবচেয়ে দক্ষিণে এখানে রয়েছে কাবেরী। ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে তৈরি হয়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আচ্ছা, এখানে নর্মদা আর তাপ্তি গুরুত্বপূর্ণ। নর্মদা অমরকণ্টক থেকে তৈরি হয়েছে, যেটা একটু আগে দেখলাম, খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। ধোঁয়াধার জলপ্রপাতটা গুরুত্বপূর্ণ। আর এখানে বিন্ধ্যপুর রয়েছে, বিন্ধ্য পর্বত এবং সাতপুরা। এই বিন্ধ্য সাতপুরার নিচে যে গ্রস্ত উপত্যকা, তার মধ্য দিয়ে নর্মদা প্রবাহিত। আর এদিকে সাতপুরার পরে যে গ্রস্ত উপত্যকা অংশ, নিচু অংশ রয়েছে, সেখান দিয়ে তাপ্তি প্রবাহিত। সুরাট শহরটা কিন্তু তাপ্তির ওপর রয়েছে, জলগাঁও, সুরাট, এগুলো তাপ্তির উপর রয়েছে। আর এখানে লুনি, লুনি উৎপত্তি হয়েছে এই জায়গাতে। আনাসাগর হ্রদ থেকে আরাবল্লী পর্বতের পাশে এবং কচ্ছের রানে গিয়ে পড়েছে। সবরমতী, এখানে সবরমতী আর মাহি,
এই দুটোও কিন্তু সবরমতী তৈরি হয়েছে কোথায়? আরাবল্লী পর্বত। হ্যাঁ বলি, আর এটা বিন্দু। হ্যাঁ, এখানে বিন্দু থেকে মাহি, সব এই চারটেই কিন্তু সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, চারটেই পড়েছে খাম্বাত উপসাগর। আচ্ছা, এবার জলপ্রপাত থেকে প্রশ্ন হয়। জলপ্রপাত, ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কত, উচ্চতা কত? কুঞ্চিকুল। হ্যাঁ, কুঞ্চিকল সবচেয়ে উচ্চতম, উচ্চতা হচ্ছে 455 মিটার। এটা রয়েছে কর্ণাটকে। কর্ণাটকে নদীটার নাম কি? শরাবতী। না, বরাহি। বরাহি। শরাবতীর উপর গেরোসেপ্পা। হ্যাঁ, যোগ বা গোসপা, এটা পরে আবিষ্কার হয়েছে। এগুলো তো ডায়নামিক বিষয়, অনেক সময় অনাবিষ্কৃত থেকে যায়, বা পরিমাপ সেটা হয়নি, কোনো কারণে সেটা মিস হয়েছে, পরিমাপ করা হয়নি। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এর উচ্চতা অনেক বেশি। যোগ বা গোরসপ্পা যেটা ছিল সেটা আর এর থেকে অনেকটাই কম, 275 মিটার, যেটা কর্ণাটকের শরাবতী নদীর উপর রয়েছে। গোরসপ্পাকে মহাত্মা গান্ধী জলপ্রপাত বলা হয়। যাই হোক, এছাড়া আরও অনেক জলপ্রপাত বিভিন্ন জায়গাতে, যেমন হুড্রুটা সুবর্ণরেখার উপরে রয়েছে, কাবেরীর উপর শিবসমুদ্রম রয়েছে, চাচাই রয়েছে চাচাই নদীর উপর, ডুডুমা জলপ্রপাত রয়েছে, মুচকুন্দ উড়িষ্যা তার উপরে, নর্মদাতে যেমন সহস্রধারা, ধোঁয়াধার, কপিলধারা, এগুলো সব নর্মদার উপর রয়েছে। সবকটাই মধ্যপ্রদেশে নর্মদার উপর রয়েছে, এবং মধ্যপ্রদেশে রয়েছে, মনে রাখবেন, কপিলধারা, সহস্রধারা, ধোঁয়াধার, দুগ্ধধারা, এই চারটে নর্মদার উপরে। আচ্ছা, এখানে একটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার, এই অ্যান্টিসিডেন্ট রিভার মানে কি, আর এখানে কোন কোন নদী, আমরা এই যে নদীগুলো দেখলাম এর মধ্যে অ্যান্টিসিডেন্ট রিভার কোনগুলো? স্যার আমার এইটা ঠিক কনসেপ্ট নেই, কিন্তু উদাহরণস্বরূপ সিন্ধুটা আমার মনে আছে অ্যান্টিসিডেন্ট বলে। স্যার স্যার তিস্তা, হিমালয় মহানন্দা, এই থেকে নদীগুলোকে পূর্বে আমরা যেগুলা হচ্ছে, অ্যান্টিসিডেন্ট বলতে পারি, কারণ হিমালয় ওটা থেকে হিমালয় পূর্বে। পর্বত সৃষ্টি হওয়ার পূর্বে এই নদীগুলো প্রবাহিত হতো, এবং হিমালয় পর্বত সৃষ্টি হয়ে যাওয়ার পরেও ওরা একই গতিপথ অনুসরণ করে এখনো পর্যন্ত প্রবাহিত হচ্ছে, তাই এর অ্যান্টিসিডেন্ট নদী। হ্যাঁ, আমরা বাংলাতে বলছি পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। অর্থাৎ হিমালয় পর্বত তখন ছিলই না, তখনও ভারতীয় ভূখণ্ডের ওপরে এই নদীগুলো প্রবাহিত হতো। তো একটা নদীর মাঝখানে পর্বত উঠে যাচ্ছে, তার মানে কি নদীটা হারিয়ে যাওয়ার কথা? নদীর মাঝখান দিয়ে একটা নদী এরকম প্রবাহিত, এর মাঝখান দিয়ে যদি হঠাৎ করে এরকম পর্বত উঁচু হয়ে যায়, তাহলে এই দিকের জলপ্রবাহ এইদিকে চলে আসবে, এদিকেরটা এদিকে চলে যাবে, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু পর্বতটা, এটা তো একদিনে হয়নি, ভূমিকম্পে হতে 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 উঠেছে। তো সেই ভূমিকম্পের সাথে খাপ খাইয়ে নিয়ে নদী কিন্তু তার ক্ষয়কাজটা ভূমিকম্পের থেকেও দ্রুত গতিতে করে তার অস্তিত্বটা বজায় রেখেছে। এটা আমরা একটু ম্যাপ দেখলেই বুঝতে পারবো। এই যে সিন্ধু, এখান দিয়ে এই প্রবাহিত হয়েছে, হিমালয়কে কেটে প্রবাহিত হয়েছে। হিমালয় উৎপত্তি নয়, অথচ হিমালয়কে কেটে প্রবাহিত হয়েছে। তার মানে কি, পর্বত উৎপত্তির পর তো এ আর পর্বতের মাঝখান দিয়ে কাটতে কাটতে যায়নি, এটা ছিল আগে। পর্বত উৎপত্তির সাথে সাথে তার ক্ষয়কাজ বজায় রেখে গভীর হয়ে বসে গিয়ে এটা তৈরি করেছে। তো এটা হচ্ছে সিন্ধু। আর আমরা যতগুলো দেখব কি, এই নেপাল এখানে রয়েছে, এইখান থেকে আসছে কিছু নদী, আসছে নেপালকেও অতিক্রম করে। তার মানে কি, এরা উৎপত্তির আগে থেকে ছিল, কখনোই উৎপত্তির পরে এরা কিন্তু এই সামনে একটা নদী আছে, পর্বত উঁচু হয়ে আছে, নদী বলবে আমি একে কাটতে কাটতে যাই, সেটা হয় না। এটা ছিল, কেটে বসে গেছে, ক্ষয়কাজ বজায় রেখেছে। তো এখানে আরও কিছু নদী আছে, যেমন শতদ্রুত হবেই, কোশি হবে, কোশি, সপ্তকোশি, এখানে কোশি এসছে বিহার পর্যন্ত, 7টা নদী এসে মিলেছে, এবং এইগুলো সবকটাই হিমালয় উৎপত্তির আগে থেকে ছিল।
অরুণ স্যার, নেপাল। বেদে যে উল্লেখগুলো আছে সবকটাই অ্যান্টিসিডেন্ট না? না, এরকম কোনো ব্যাপার নেই, সবকটা অ্যান্টিসিডেন্ট হবে না। যেমন ধরুন রাভি, বিয়াস, সুতলেজ, এরা সকলে অ্যান্টিসিডেন্ট নয়, কারণ হিমালয়ের একটা রোটাং পাস সেইখানে তৈরি হচ্ছে, এটা ভেরিনাগ প্রস্রবণ থেকে তৈরি হচ্ছে, এগুলো তো হিমালয়ের পরে তৈরি হয়েছে। জিলাম, এগুলো অ্যান্টিসিডেন্ট নয়, ঠিক আছে। সিন্ধুর যে মূল প্রবাহ সেটা অ্যান্টিসিডেন্ট। এখানে শতদ্রু অ্যান্টিসিডেন্ট, কারণ এটা হিমালয় পর্বতের এই পার থেকে আসছে, এদিকে এসে এখানে ঢুকছে, এটা অ্যান্টিসিডেন্ট। যেগুলো দেখবেন হিমালয় পর্বতের ওপারে তৈরি হয়েছে, হিমালয় পর্বতকে কেটে এপারে ঢুকেছে, সেইগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। কেন কারণটা বললাম, আমি এর ভেতরে বেশি যাচ্ছি না। আচ্ছা, এবার আমরা হ্রদ উপহ্রদে চলে আসব। ভারতের মূল ভূখণ্ডের মধ্যে বা স্থলভাগের মধ্যে অবস্থিত সবচেয়ে বড় যদি হ্রদ বলা হয় তাহলে সেটা কোনটা? সম্বর। সম্বর। সম্বর হচ্ছে সবচেয়ে বড় ইনল্যান্ড স্যালাইন ওয়াটার। লোনার এই হ্রদটা কোথায় আছে? এটা রয়েছে মহারাষ্ট্রতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা উল্কাপাতের ফলে তৈরি হ্রদ, এটা আলাদা করে প্রশ্ন হয় অনেক সময় যে উল্কাপাতের ফলে তৈরি হয়েছে বা কি কেন তৈরি হয়েছে সেটা প্রশ্ন হয়। এটা যদিও মিষ্টি জলের হ্রদ। আচ্ছা, কোলেরু বলেছি, কোলেরুটা আলাদা করে গুরুত্বপূর্ণ কারণ কৃষ্ণা গোদাবরীর মধ্যে এটা রয়েছে। চিল্কা হচ্ছে সবচেয়ে বড় উপহ্রদ বা লেগুন, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চিল্কা। আর পুলিকট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর বর্ডারে রয়েছে। মণিপুরে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে কি, মণিপুরে হ্রদটা কি? লোকটাক। লোকটাক হ্রদ, লোকটাক, ঠিক আছে। এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, কেইবুল লামজাও। কেইবুল লামজাও, কেইবুল লামজাও ভাসমান, লোকটাক হ্রদের উপরে ভাসমান ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে কেইবুল লামজাও। আচ্ছা, কয়াল, এই যে কয়ালগুলো আমরা বলছিলাম, কয়ালের মধ্যে সবচেয়ে বড় কয়াল কোনটা? ভেম্বনাথ। ভেম্বা নদী হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা ছবি দেখেছিলাম যে কোচিন যেটা আপনার বন্দরটা, ওটা কি ভেম্বনাথ কয়াল দিয়ে কানেক্ট হয়েছে? না মানে বলা হচ্ছে সাগরে নয় ওটা। না, বন্দর বন্দর কেন কানেক্ট হবে? আরব সাগরের সাথে ডাইরেক্ট কানেক্টেড, ভীমনাথের সাথে কানেক্টেড নয়। ভীমনাথ হচ্ছে সবচেয়ে দীর্ঘতম হ্রদ, ঠিক আছে, যেটা নেহেরু বোট রেস যেখানে হয়, ভীমনাথ। আচ্ছা, এবার যদি আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বলা যায় না, দু একটা প্রশ্ন হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটা? কাস্পিয়ান। ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর হচ্ছে সবচেয়ে বড়। আর যদি বলা হয় মিষ্টি জলের সবচেয়ে বড় হ্রদ কোনটা? সুপিরিয়ার। সুপিরিয়ার। গভীরতম? বৈকাল। বৈকাল, রাশিয়া। বৈকাল। হ্যাঁ। রাশিয়া। আর যদি বলা হয় ভারতের উচ্চতম হ্রদ, এগুলো যদিও কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। এটা স্যার প্যাংগংকে নেওয়া যাবে না, এখন এটা গুরুদম্বা লেকটাকে নিতে হবে। এখন নয়, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ছিল গুরুদংমার। আগে স্যার প্যাংগং নিত এটাকে। বলা হতো অ্যাকচুয়ালি, এগুলো জিওগ্রাফার যারা বই লেখেন তারা এগুলো মেনটেন করেন, এটা তাদের ফল্ট, ঠিক আছে। গুরুদংমারের উচ্চতা হচ্ছে 5300 সামথিং মিটার, 17,500 ফুটের কাছাকাছি। তো একেবারে প্রায় চীন বর্ডারের কাছে রয়েছে, নর্থ সিকিমের একেবারে চায়না বর্ডারের কাছে রয়েছে। তো এটা হচ্ছে সবচেয়ে উচ্চতম হ্রদ। এখন অপশানে না থাকলে সেখানে বলতে হবে যেরকম অপশান যেমন দেবে সেই অনুযায়ী উত্তরটা হবে। আচ্ছা, এরপরে আমরা বহুমুখী নদী পরিকল্পনা জলসেচ এই অংশটাতে আসবো, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কৃষ্ণা নদীতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রকল্প আছে।
নাগার্জুন সাগর, শ্রীশৈলম, এগুলো কৃষ্ণা নদীর ওপরে। কাবেরীর ওপর হচ্ছে মেট্টুর, কৃষ্ণরাজ সাগর, শিবসমুদ্রম, এইগুলো সব কটা রয়েছে কাবেরীর ওপর। আচ্ছা, চম্বলের ওপরে তিনটে খুব গুরুত্বপূর্ণ, নর্মদা প্রকল্পের মধ্যে পড়ছে, চম্বল প্রকল্পের মধ্যে পড়ছে জহর সাগর, রানা প্রতাপ সাগর আর গান্ধী সাগর। যে তিনটে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা হয়, কিন্তু একটাই প্রজেক্ট, এটা চম্বল প্রজেক্টের মধ্যে পড়ছে। এটা জহর সাগর, রানা প্রতাপ সাগর আর গান্ধী সাগর, ঠিক আছে। আর নর্মদার মধ্যে সর্দার সরোবর, নর্মদাতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সর্দার সরোবর আর ইন্দিরা সাগর। মহানদীতে তো হীরাকুদ রয়েছে, শতদ্রুর উপর ভাকনাঙ্গাল রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিটের যে বাঁধ যেটা গ্র্যাভিটি ড্যাম, তাপ্তির ওপর উকাই, ইদুক্কি, পেরিয়ারের ওপর ইদুক্কি, কেরালাতে রয়েছে পেরিয়ার। এগুলো একদম মোস্ট ফেভারিট জায়গা, প্রশ্ন তৈরি হওয়ার সবচেয়ে এই জায়গা থেকে বেশি হয়। মঞ্জিরার ওপরে নিজাম সাগর প্রকল্প, ঠিক আছে। এগুলো ময়ূরাক্ষীর ওপর ম্যাসেঞ্জোর, তেহেরি হচ্ছে ভাগীরথীর সবচেয়ে উঁচু, উত্তরাঞ্চলে রয়েছে ভাগীরথীর ওপর তেহেরি ড্যাম। দামোদর নদী পরিকল্পনা থেকে প্রশ্ন হয়, দামোদর ডিভিসিটা বলুন একটু, এটা আপনারা জানেন, ডিবিসি থেকে বলুন কবে নেওয়া হয়েছিল প্রকল্পটা, ইত্যাদি ইত্যাদি। ডিভিসিটা ওই টিভিসি মানে টেনিস ভ্যালি কর্পোরেশনের ইয়ে থেকে হয়েছিল। এটা 1948-এ সম্ভবত কাজটা শুরু হয়, যেহেতু পশ্চিমবাংলায় প্রচন্ড মানে এটার জন্য বন্যা হতো। তো দুর্গাপুর ব্যারেজ যেটা, ওই প্রকল্পটা এর মধ্যে পড়ছে, এবং 53 দিকে সম্ভবত এটা শেষ হয়। মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সুফল হিসাবে ডিভিসিটা পেয়েছে। বেশ, আর দামোদর নদীর উপরে আছে। বেশ, ঠিক আছে। এবার আমরা জলবায়ুতে চলে আসবো। আচ্ছা, নর্থ ওয়েস্টার কাকে বলে? জলবায়ুটা আমরা কিছুদিন আগেই করেছি। নর্থ ওয়েস্ট থেকে আসা যে বায়ু, সেইটার প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে, ঘূর্ণিঝড় এটা একটা। নর্থ ওয়েস্টার কোনটা বেসিক্যালি কাকে বলা হয়? নর্থ ওয়েস্টার কখন হয় এটা? কাল বৈশাখীকে নর্থ হ্যাঁ, ওয়েস্টার বলা কাল হয়। বৈশাখীকে নর্থ ওয়েস্টার এটা বলতে হবে। এটা নর্থ ওয়েস্ট মানে হ্যাঁ, হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর ঝঞ্ঝার পশ্চিম দেশ দিক থেকে ঝড়টা আসে, এই জন্য মানে এটাকে নর্থ ওয়েস্টার বলা হয়, কিন্তু বেসিক্যালি কাল বৈশাখীরই আরেকটা নাম নর্থ ওয়েস্টার। হ্যাঁ, এটা কি স্যার ওই ভূমধ্যসাগরে জলবায়ুর প্রভাবে না না না, পরিবর্তনের ফলে? ভূমধ্যসাগর থেকে না, ভূমধ্যসাগর না থেকে এটা তো ওটা ওয়েস্টার্ন তো ডিস্টারবেন্স, এটা পশ্চিমী ঝঞ্ঝা ওটা। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটা পশ্চিমী ঝঞ্ঝা এখানে এখানে আসছে, যেটা মোটামুটি এরকম জায়গা পর্যন্ত চলে আসে। এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটা শীতকালে হয়। আর নর্থ ওয়েস্টার এটা গ্রীষ্মকালে হয়, ঠিক আছে। উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে ঝড়টাকে আমরা নর্থ ওয়েস্টার বলি, কিন্তু বেসিক্যালি এটা কালবৈশাখীকেই নর্থ ওয়েস্টার বলা হয়। উত্তর পশ্চিমের যে ধূলি ঝড় সেটাকে কি বলে? আদি আধি স্যার। আধি। এইখানে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই যে জায়গাটা, এখানে হচ্ছে ধূলি ঝড়টাকে বলা হয় আধি। আর তাপপ্রবাহ যেটা, সেটা হচ্ছে লু। ভারতে সবচেয়ে কম বৃষ্টি হয় কোথায়? এটা অপশন বুঝে, এটা লে নিতে, অপশনে লে থাকলে লে, আর না হলে জয়সালমীরটা নিতে হবে। লাদাখ অঞ্চলে এবং রাজস্থানে সবচেয়ে কম বৃষ্টি হয়, দুটোই
একটা শীতল মরুভূমি, একটা উষ্ণ মরুভূমি। রাজস্থান উষ্ণ, লাদাখ শীতল মরুভূমি। ওইটা লেহ অঞ্চলে কম হয়, আর রাজস্থান বললে জয়সালমীরে সবচেয়ে কম হয়। মনসুনের যে অনসেট ডেট, সেটা কোথায় কেমন? কেরালা উপকূলে যখন মৌসুমি বায়ু আসছে, সেটা কোন সময়? এটা কোন সময় আসছে, কোন ডেটে আসছে, কোন তারিখে আসছে? জুন মাসে 5 জুন ফার্স্ট জুন। 1 জুন। এখানে দক্ষিণবঙ্গে বা কলকাতা অঞ্চলে এখানে মোটামুটি 10 থেকে 12ই জুন। আন্দামান নিকোবরে এখানে কিন্তু মে মাসে চলে আসছে, 15 থেকে 20 তারিখের মধ্যে চলে আসছে। এখানে একটা প্রশ্ন হয়, ম্যাক্সিমাম সোলার এনার্জি কোন শহরে সবচেয়ে বেশি সোলার এনার্জি পৌঁছায়? সেটা হচ্ছে চেন্নাই। তামিলনাড়ু। হ্যাঁ, শহর বললে চেন্নাই আসবে। ঠিক আছে। আচ্ছা, এল নিনো লা নিনার মধ্যে আমি এখানে ঢুকছি না, এগুলো আমি আগে আলোচনা করেছি। এখানে পুরোটাই কনসেপচুয়াল, এবার ফ্যাকচুয়াল কোয়েশ্চেন খুব বেশি নেই, পুরোপুরি কনসেপচুয়াল কোয়েশ্চেন এখানে। জলবায়ু থেকে ম্যাক্সিমাম কনসেপচুয়াল কোয়েশ্চেন। এখানে কিছু প্রশ্ন হয়, যেমন আইসোবার, আইসোবাথ, এগুলো থেকে একটু প্রশ্ন হয়, এগুলো জিকের প্রশ্নও বটে, তো এখানে একটু আলোচনা করব। আইসোবার মানে কোনটা, কি রেখা? সমচাপ রেখা। সমবায়ু চাপ রেখা বা সমচাপ রেখা, সমচাপ। আইসোবাথ সমবর্ষণ রেখা। না, সমগভীরতা। আইসোথার্ম, আইসোথার্ম সম উষ্ণতা। সম আইসোনর এটা হচ্ছে গড় মাসিক বৃষ্টিপাত, যেখানে সেম সম গড় মাসিক বৃষ্টিপাত রেখা। আচ্ছা, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কিসে? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। ব্যারোমিটারে কি মাপা হয়? বায়ুর চাপ। বায়ুচাপ, ব্যারোমিটার। আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। হাইগ্রো, হাইগ্রোমিটারে আপেক্ষিক আর্দ্রতা। রেন গেজে কি মাপা হয়? গড় বৃষ্টির বৃষ্টিপাতের পরিমাণ। পরিমাণ। বৃষ্টিপাতের পরিমাণ। হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণ রেন গেজ। উইন্ড ভেন, এটা বায়ুর প্রবাহের দিক নির্দেশ করে। দিক। অল্টিমিটার, অল্টিটিউড উচ্চতা। মাপে। অল্টিটিউড মাপে। উচ্চতা বা অল্টিটিউড মাপা। সেক্সট্যান্ট, এটা মানে দুটো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস এর মধ্যে দূরত্ব। না, এটা হচ্ছে অক্ষাংশ, কোন স্থানের অক্ষাংশ অক্ষাংশ, নির্ণয় করা হয়। অক্ষাংশ নির্ণয় করার জন্য সেক্সট্যান্ট। সেকশন কথার অর্থ হচ্ছে বৃত্তের একশো একদম, স্থান। অক্ষাংশ নির্ণয় যন্ত্র। তো এইগুলো খুব কমন প্রশ্ন জিওগ্রাফি থেকে, এগুলো জিকে প্রশ্নতেও জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তো আমরা মৃত্তিকাতে চলে আসব। মৃত্তিকা, ভারতে সবচেয়ে বেশি কি ধরনের মৃত্তিকা দেখা যায়? পলল মৃত্তিকা 46%। বেশ, ঠিক আছে।
মৃত্তিকা থেকে কম বেশি আপনারা জানেন। স্যার আর বলছিলাম সেক্সটেন্টটা এই মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স মেজার করার জন্য নয় দুটো অবজেক্টের? হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার বলছি সেক্সটেন্টটা যেটা বললাম ওটা সেই অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস না, মানে দুটো অবজেক্টের মধ্যে কোন কত করেছে সেটা মাপার জন্য। হ্যাঁ, এবং ওইভাবেই তো অক্ষাংশটা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখানে এটা টার্ম আসে, সেটা হচ্ছে খোয়াই। খোয়াই এই টার্মটা বলতে কি বোঝায়? ওয়াই এমনি যদি আক্ষরিক অর্থে আপনি অনুর্বর। হ্যাঁ আক্ষরিক অর্থে যদি আপনি ভেঙে দেখেন ক্ষয়ে যাওয়া এই অর্থে বোঝায়, কিন্তু এটা মানে মেনলি দেখা যায় ল্যাটেরাইট জোন যেগুলোতে, যেরকম আমার এখানে ল্যাটেরাইট জোন আছে। তো এইগুলোতে যেটা হয় যে মৃত্তিকার যে বুননটা টেক্সচারটা খুব মানে শক্ত থাকে না, এবার জল যখন ওপর দিয়ে যায় মাটি ক্ষইতে থাকে, এবার হ্যাঁ, ক্ষইতে ক্ষইতে জিনিসটা যখন ছোট ছোট সোজা খাতের কথায় মতো। মাটির ওপরটা এত বেশি আলগা, জল প্রবাহের আঘাতে বা কৃষিকাজের জন্য এখানে যে নালী ক্ষয়টা দেখতে পাওয়া যায়, নালী ক্ষয়, ঠিক আছে, গালি ক্ষয়টা আরেকটু বড় হয়, এখানে নালীর মতো ক্ষয়ীভূত অংশ এরকম দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় খোয়াই। বীরভূমেরই স্পেসিফিক টার্ম এটা, এটা হচ্ছে খোয়াই। কৃষিকাজ মাটির উপরে হয় বলে এটা এটা আমরা এখানে আলোচনা করছি। আর যদি বলা হয় ভারতে সবচেয়ে ব্যাডল্যান্ড বেশি কোথায় দেখা যায়, এটা তো চম্বলই নিতে হবে। ব্যাডল্যান্ড এটা হচ্ছে চম্বল উপত্যকা। প্রথমে হচ্ছে চাদর ক্ষয় হয়, মানে মাটির উপর থেকে একটা অংশ ধুয়ে চলে যায়, এটা ধরা যাক সিট চাদরের ইরোশন। মধ্যে একটা পাতলা অংশ সরে গেল মাটি থেকে, এটা হচ্ছে চাদর ক্ষয়, সিট ইরোশন। তারপরে সেটা চলে আসে নালী ক্ষয়। নালী ক্ষয় অর্থাৎ এখানে সরু সরু নালীর মতো জল যাওয়ার পর সেটা ধুয়ে চলে যায়, খাত হয়ে থেকে যায়, খাতটা থেকে যায়, জলের প্রবাহের যে দাগ সেটাকে আমরা বলতে পারি নালী ক্ষয়। এবার নালী ক্ষয়টা আস্তে আস্তে বড় হয়ে এটা হয়ে যায় গালি ক্ষয়, গালি ইরোশন। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে চারিদিকে খানাখন্দে এরকম লম্বা লম্বা জলের দাগে ভর্তি, সেইটা যখন আরও বড় জায়গা জুড়ে হয় তখন তাকে বলা হয় ব্যাডল্যান্ড, বধভূমি, ব্যাডল্যান্ড। সেখানে থাকা যায় না, কৃষিকাজ করা যায় না, রাস্তাঘাট তৈরি করা যায় না, ব্যাডল্যান্ড, সে মাটিটাই একদম নষ্ট হয়ে গেছে, ব্যাড। তো সবচেয়ে বেশি এটা চম্বল উপত্যকা দেখা যায়। আচ্ছা, কৃষিকাজের মধ্যে রিভলিউশনগুলো আমি জিজ্ঞাসা করছি না, রিভলিউশন কোনটা কি জানেন আপনারা কম বেশি? গ্রে রিভলিউশন, আচ্ছা গ্রেটা বলুন তো, গ্রে রিভলিউশনটা কিসের ছিল? এটা কি স্যার সার? গ্রে রিভলিউশন হচ্ছে সার, সার আর উল বা পশমেও কিন্তু গ্রে রিভলিউশন বলা হয়। এই দুটোই মনে রাখবেন, দুটো অপশানে থাকে আলাদা আলাদা ভাবে। গ্রে রিভলিউশন হলো। ব্রাউন রিভলিউশন, কফি। না এটা মূলত নন কনভেনশনাল যে এনার্জি, কফিও হবে, তবে নন কনভেনশনাল এনার্জিটাই ব্রাউন রিভলিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেড, এটা এটা টমেটো। টমেটো হতে পারে, মাংস হতে পারে। মাংস এবং টমেটো। আর চিংড়ি, হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক নিতে পারি। পিঙ্ক। আবার শ্রিম্প ক্যাপিটাল বলে নেল্লোরকে, শ্রিম্প মানে হ্যাঁ। রেনবো রিভলিউশন, এটা হচ্ছে ফুড গেন, বিভিন্ন ফুড গেন, সেটা উৎপাদন বৃদ্ধি সেটা। আচ্ছা এরপর আমি বিভিন্ন যে কৃষিকাজের বিভিন্ন পদ্ধতি আছে সেইগুলো, কোন কৃষিটাকে কি বলা হয়,
টাইপ অফ কাল্টিভেশন। ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার। এটা ফুলের চাষ। ফুল চাষ, হ্যাঁ। ফ্লাওয়ার থেকে আসছে ফুল। হর্টিকালচার, রেশম, না সরি, উদ্যান কৃষি। হ্যাঁ মানে কি চাষ হয় এখানে? মানে ও উদ্যান কৃষি। ফল, শাকসবজি। হ্যাঁ, ফুল ফল শাকসবজি যেগুলো বাগানে চাষ হয়, স্থায়ী বাগান নয় কিন্তু বাগানে চাষ হয়, সেটা হচ্ছে হর্টিকালচার। ভিটিকালচার, আঙুর চাষ। আঙুর চাষ, আঙুর চাষ ভিটিকালচার। সেরিকালচার, রেশম। রেশম। সিলভিকালচার, বড় গাছ। পিসিকালচার, মাছ। মাছ চাষ। ঠিক আছে, তো এইগুলো পরীক্ষকদের খুব ফেভারিট জায়গা, সব কম বেশি পরীক্ষাতে, নানা রকম পরীক্ষাতে এখানে প্রশ্ন হয়। আচ্ছা, কৃষিক্ষেত্রে হোক বা জলবায়ুর ক্ষেত্রে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ট্রান্সহিউম্যান্স। ট্রান্সহিউম্যান্সটা কি? এটা হচ্ছে যারা খুব শীতল অঞ্চলে, পার্বত্য অঞ্চলে বসবাস করেন, তাদের যে পশু চারণ ক্ষেত্র সেটা শীতকালে পাল্টে ফেলতে হয়, কারণ বরফের আচ্ছাদন চলে আসে, প্রচণ্ড ঠান্ডা পড়ে। তারা কি করে, পর্বত থেকে নিচে নেমে আসে। তো এই যে স্থানান্তর, পশুচারণ প্রথা, এটাকে বলা হয় ট্রান্সহিউম্যান্স। ঠিক আছে, অরণ্যের ক্ষেত্রে যদি বলা হয় আলপাইন অরণ্য বলতে আমরা কি বুঝবো? আলপাইন ফরেস্ট কাকে বলবো? পাইন, রডোডেনড্রন, যেগুলো স্যার 4000 মিটারের বেশি উচ্চতায় হ্যাঁ, যেগুলো জন্মায়। 4000 মিটারের উচ্চতায় বেশি যারা জন্মায়, একেবারে সবচেয়ে টপমোস্ট লেয়ার, যেটা পার্বত্য অঞ্চলের গাছপালার যেটা টপমোস্ট লেয়ার, সেইটাকে বলা হচ্ছে আলপাইন ফরেস্ট। ঠিক আছে, খনিজ বা আরও যেসব অংশগুলো, সেটা আমরা এর আগে আলোচনা করেছি, সবে আলোচনা করেছি বলা যায় জিওগ্রাফির ক্লাসে, তো আমি এখানে যাচ্ছি না। যেটা আমাদের রোড কমিউনিকেশন থেকে অনেক প্রশ্ন হয়, সেগুলো একটু দেখব। ভারতের সবচেয়ে বড় রেলপথ কোনটা এবং সেখান দিয়ে কোন ট্রেন চলে? এটা বিবেক এক্সপ্রেস। হ্যাঁ, বিবেক এক্সপ্রেস। একদম ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অব্দি আছে। একদম ডিব্রুগড় থেকে, দিয়ে যায়। হ্যাঁ, বিবেক এক্সপ্রেস 4233 কিলোমিটার। আচ্ছা, ভারতে একটা প্রশ্ন করা হয়, ভারতে প্রথম মেট্রো রেল কবে চালু হলো? 1984, যেটা কলকাতার এখন ব্লু লাইন বলা হয়। কলকাতায় 24 অক্টোবর। হ্যাঁ। এটা ভারতে প্রথম রেলপথ কোনটা? মুম্বাই টু থানে। মুম্বাই থানে স্যার, হ্যাঁ, মুম্বাই টু থানে 1853। 1953। আর লর্ড ডালহৌসি। প্রথম প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন ডেকান কুইন। কত সালে? সালটা 1929। ডেকান কুইন। ডেকান কুইন চলছে বোম্বে থেকে কুরলা, প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন চলেছিল। এগুলো একটু দেখে রাখবেন, কখনো কখনো কনফিউজ করার জন্য। আচ্ছা, দ্বিতীয় যেটা রেল যাত্রা ছিল 1854-তে, দ্বিতীয় রেলপথ, রেল যাত্রা, সেটা কোথায় ছিল? 1854, হাওড়া থেকে হুগলি। এগুলো হলো
আর আমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতীয় রেলপথের কোন কোন জায়গা কি কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বলুন। একটা হচ্ছে দার্জিলিং কার্শিয়াং ট্রান্স হিমালয়ান যেটা আছে ওটা পেয়েছে, কালকা সিমলা পেয়েছে একটা, আর একটা উটি নীলগিরি পেয়েছে, এই তিনটে। আর ছত্রপতি শিবাজি টার্মিনাস একটা, চারটে। হ্যাঁ, টার্মিনাসটা দেওয়া হয়েছে, একমাত্র টার্মিনাস যেটা মুম্বাইতে ছত্রপতি শিবাজি টার্মিনাস সেটা দেওয়া হয়েছে। নীলগিরি মাউন্টেন রেলপথ যেটা সেটা দেওয়া রয়েছে, কালকা সিমলা রেলপথকে দেওয়া হয়েছে, আর হিমালয়ান রেলপথ সবার আগে যেটা দেওয়া হয়েছিল সেটা হিমালয়ান, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ন্যারো গেজের যে ট্রেন রুট সেটা। কালকা সিমলাটাও কিন্তু ন্যারো গেজের রুট, পাহাড়ি রাস্তায়, সেটাও দার্জিলিংয়েরটাও, আর নীলগিরিটাও পাহাড়ি অঞ্চলে। তো এই তিনটে এবং ছত্রপতি টার্মিনাস এগুলো সব কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লাস্ট যেটা দেওয়া হয়েছে সেটা কালকা সিমলাকে দেওয়া হয়েছে। অনেক সময় টাইম জিজ্ঞাসা করা হয়, দার্জিলিংটাকে দেওয়া হয়েছিল 1999-তে, দার্জিলিং হিমালয়ান রেলটাকে দেওয়া হয়েছিল। এই নীলগিরি এক্সপ্রেস এটা হচ্ছে সবচেয়ে ধীরগতি সম্পন্ন ট্রেন, 10 কিলোমিটার/আওয়ার গতিতে চলে। আর ভারতের রেল যদি বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে, যদি হিসাব করা হয় নেটওয়ার্কের হিসেবে সবচেয়ে বড়, কততম? চতুর্থ। চতুর্থ। ডিজেল চালিত লোকোমোটিভ এটা কোথায় রয়েছে? বেনারস। বারাণসীতে। ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হচ্ছে চিত্তরঞ্জনে। এরপরে যেগুলো আছে সেগুলো একেবারেই ফ্যাকচুয়াল, সরাসরি ইনফরমেশন। তো সেইটা আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমি পরে একদিন আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা ওভারঅল মোটামুটি একটা রিভিশন করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেগুলো মূলত ফ্যাকচুয়াল, আমি ডেসক্রিপটিভ ক্লাসে আগে ডিটেলসগুলো করিয়েছিলাম। ওকে, তো আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।